বিয়ের আসরে বসে আছি বউ সেজে, দামি অলংকার, দামি লেহেঙ্গা। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে বিয়ে হয়নি, তার নিজের ছোট ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। আর আমার নিজের বড় বোনের সাথে সেই লোকটি বিবাহ সম্পন্ন করেছে। আমি মেহনুর মেঘ। আমার মামা মামি আমার এই বিয়ে ঠিক করেছে, কিন্তু আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। তা সত্ত্বেও আমি এই বিয়ে করতে টুর শব্দ পর্যন্ত করিনি, কারণ আমার বাবা মা নেই। আমার বাবা মা না হলেও তারা আমার কোনো অভাব রাখেনি। আমি তাদের মেয়ে না, তা একটিবারের জন্য মনে হয়নি। আমার মামি আমাকে পছন্দ করে না, কিন্তু মামা আমাকে কখনো মা ছাড়া অন্য কোনো নামে ডাকেননি। ওনার জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছি। তারা আমার ভালোর জন্য হয়তো এই বিয়ে ঠিক করেছেন। বিয়ে হওয়ার কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আমার বিয়ে হচ্ছে, কিন্তু তার ছবি পর্যন্ত দেখিনি। কারণ তাকে পছন্দ হলেও এই বিয়ে আমাকে করতে হবে, না হলেও করতে হবে। বিয়ে শুরু হওয়ার সময় ছেলেপক্ষ আমার মামা মামির কাছে সময় কিছু একটা বলেছে, তা দেখে মামা চিন্তিত হলেও মামির মুখে বিশ্বজয়ের হাসি। সামনে তাকাতেই দেখলাম আমার বড় মামাতো বোন অহনা আপু আমাকে ডাকছে। ছোটবেলা থেকে তাকে দেখে আসছি, আজ পর্যন্ত তাকে পর মনে করিনি। কোনো সময় মন খারাপ করলে আমাকে হাসানোর ঔষধ তার কাছে থাকতো। সে আমাকে নিজের আপন বোনের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আমার আরো দুটো মামাতো বোন আছে, অন্নি আর তন্নি। তারা আমাকে দেখতে পারে না, তা না, আমাকে তারা যথেষ্ট ভালোবাসে, কিন্তু মামি তাদের আমার সাথে মিশতে দেয় না। তাতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই। তাদের কাছে বড় হয়েছি, তাদের নিম খেয়েছি, তাদের নিন্দে করব এইভাবে আমি বড় হইনি। আমি নিতান্ত শান্ত স্বভাবের মেয়ে, বেশি কথা বলতে পছন্দ করি না। এই মেঘ, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আপুর ডাকে আমার হুঁশ ফিরল, আর বিয়ের আসর থেকে উঠে আপুর কাছে গেলাম। আপু, তুমি আমাকে এখানে ডাকলে কেন? ওই জায়গায়ও তো বলতে পারতে। কেন? আমার বোনের সাথে আমার আলাদা কোনো কথা থাকতে নেই? আমি কি তা বলছি আপু? আচ্ছা বাদ দাও, বলো কি বলবা। আমি যা বলবো তা মন দিয়ে শুনবি, কোনো প্রশ্ন করবি না। ঠিক আছে, বলো। তুই কি এই বিয়েতে রাজি? মন থেকে রাজি, নাকি বাবা মার জন্য রাজি হয়েছিস? আমার কাছে কিচ্ছু লুকাবি না। আমি জানি যাকে তুই জানিস না তাকে না দেখে পছন্দ হয়ে গেল। হুম, আমি এই বিয়েতে রাজি। দেখো, শুনেছি তাদের অনেক টাকা, আমার কোনো কষ্ট হতেই পারে না। আজকাল টাকাই সব, টাকা ছাড়া সবাই পর। খোদার উপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই ভালো কিছু লিখেছেন। তখনই ইমরান সাহেব সেখানে উপস্থিত হলেন আর একটু ইতস্তত বোধ করে বললেন, অহনা মা, তোমার একটু এদিকে শোনো, আমার কিছু বলার আছে। আর আমি যা বলবো তা তোদের রাখতে হবে। আসলে মা, ব্যাপারটা হলো, আসলে পাত্রপক্ষ অহনাকে বড় ছেলের বউ হিসাবে গ্রহণ করতে চাচ্ছে, আর মেঘ এর সাথে তার ছোট ছেলের জন্য নিতে চাচ্ছে। তোরা না করিস না মা, এতে আমার সম্মানের বিষয় রয়েছে। বাবা, কি বলছো এসব তুমি? মেঘের হবু বরের সাথে আমার বিয়ে কেন দিতে চাইছো? আর মেঘ কেন তার দেবরকে বিয়ে করবে? কি হয়েছে আমায় বলো। ইমরান সাহেব কিছুক্ষণ আগের ঘটনা বলতে শুরু করলেন। একটু আগের ঘটনা। তো বিয়ে মশাই, আমাদের আয়োজন সব ঠিকঠাক আছে তো? কোনো কমতি নেই তো? যদি কিছুর কমতি থাকে আপনি নিঃসংকোচে বলতে পারেন। আমার মেহনুরের বিয়ে বলে কথা। আসলে ইমরান সাহেব, আমি আপনাকে কিছু জরুরি কথা বলতে চাই। দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনি আমাদের মতো গরিব ঘরে মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যাচ্ছেন, এটাই অনেক। কি বলতে চান বলুন, কোনো সংকোচ ছাড়া। আসলে আমার বড় ছেলে আহাতা আপনার মেয়ে অহনাকে পছন্দ করেছিল, কিন্তু সে অহনা মায়ের নাম মেহনুর মেঘ হিসেবে জানতো। কিন্তু চিন্তা করবেন না, মেহনুর মাকে আমাদের অনেক পছন্দ হয়েছে। তাই আপনি যদি কিছু মনে না করেন, আপনার তৃতীয় মেয়েকে আমার দ্বিতীয় ছেলের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই। তাদের আমি নিজের মেয়েদের মতো করে রাখবো। আপনি আমাকে ভরসা করে দেখতে পারেন। কিন্তু
আমার মেয়েরা কি রাজি হবে? আপনি বললে তারা অবশ্যই রাজি হবে। আমার বাড়িতে তাদের কোনো কষ্ট হতে দিব না। আপনার ছোট ছেলে কি এই বিয়েতে রাজি? আমার ছেলেকে আমি ভালো করে চিনি। ও নিজের থেকেও নিজের ভাইকে বেশি ভালোবাসে। ওকেও আমরা রাজি করিয়ে নেব। আর ইউ ম্যাড? আমি কিভাবে আমার ভাইয়ের হবু বউকে বিয়ে করব? তোমার মাথা ঠিক আছে বাবা? রাগী কণ্ঠস্বরে বলল মেহতাব তার বাবা মিনহাজ চৌধুরীকে। মেহতাব, মেহতাব, আমার কথাটা বোঝার ট্রাই করো। আমার মান সম্মানের ব্যাপার, এত বড় বিজনেস, নাম খারাপ হবে। আকুতির স্বরে বললেন মিনহাজ সাহেব। ইটস নট পসিবল, আই ক্যান ডু দিস। সিরিয়াসভাবে মেহতাব বলল। মিনহাজ সাহেব মেহতাবকে বললেন, আমাদের কথা নাই ভাবলি, নিজের মায়ের কথা ভাব। সে এসব শুনলে অসুস্থ হয়ে পড়বে। সে এমনিতেই হার্টের রোগী। মেহতাব বলল, ওকে, বাট আই হ্যাভ এ কন্ডিশন। তুমি যদি মেনে নাও তাহলে আমি রাজি। বিয়েটা হয়ে যাক, তোর সব শর্ত মানব। ওকে দেন। আলহামদুলিল্লাহ, বিয়েটা তাহলে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। বিয়ের আসরে সব মেয়েদের চোখ এখন মেহতাবের দিকে, কিন্তু মেঘের একটাই চিন্তা, মেহতাব কি তাকে মেনে নেবে, তার ভাগ্যে সুখ সইবে? জন্মের পরে বাবা মা ছেড়ে চলে গেছে। বিয়ের দিন হবু বর তার বোনের সাথে বিয়ে করেছে। আপু, তুমি কি আমার উপর রাগ করেছো? আমার জন্য আজ তোমার চাকরি করার স্বপ্ন ভেঙে গেছে। তারা কি তোমায় চাকরি করতে দেবে? আমি শুনেছি তারা খুব ভালো মানুষ। আমায় ক্ষমা করে দাও, আমার জন্য তোমার স্বপ্ন পূরণ হলো না। পাগলি, এতে তোর দোষ কোথায়? আমি শুধু চাই তুই যেন সুখী থাকিস। একটা ভুল বোঝাবুঝির জন্য আর একটু হলে আমাদের সম্মান ধুলোয় মিশে যেত, যদি না মেহতাব লন্ডন থেকে বিয়েতে না আসতো। আমি খুশি এই বিয়ে নিয়ে, তুমি এত চিন্তা করো না। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে আমি চিনি না, কিন্তু সে খুব ভালো মানুষ শুনেছি। আমাকে অনেক সুখী রাখবে। আমার বড় বোন, আমার যা। আমি তো অনেক খুশি, তবুও অচেনা পরিবেশে চেনা কাউকে পাবো। আমার কিছুই মাথায় আসছে না। আমি শুধু তোকে খুশি দেখতে চাই। তুমি সবসময় ধৈর্যশীল থাকতে বলো, তাহলে কান্না কেন করছো আপু? তোমার কান্না দেখলে আমারও কান্না পায়। তুমি কান্না থামাও, না হলে আমিও কান্না করে দিব। কিন্তু তুমিই তো বলো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাসর ঘরে শোন সবাই, একটা টাকাও কম নিবি না। সারা জীবনে একটা ছেঁড়া লুঙ্গি পর্যন্ত দেয় নেই। বিদেশে গিয়ে আমাকে ভুইলা চিনি দিয়ে মিশিয়ে খাইছে। বউয়ের কাছে আমরা ওরে ফজরের আজানা আগে যেতে দেব না। না, আর মানা যায় না। তুমি যে গুসি শার্ট পরছো, ওইটা কি তোমার শ্বশুর দিছে? মেহতাব ভাই তোমার বার্থডেতে দিছে? ভাইয়ের বোন, চুপ থাক। আমি কি তা কইছি গাধা? হ্যাঁ, আমি গাধি হতে পারি, কিন্তু গাধা না। তাইলে কি বলছো? সবই দিছে, খালি কোনো ছিঁড়া লুঙ্গি দেয় নেই। এটা কইতে চাইছি। বউ নাই, একটা লুঙ্গি বা কম্বল অন্তত দিত। সৌরভের কথা শুনে সবাই হা হা করে হেসে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সবই ঠিক আছে, আগে ওগো মধ্যে ঝামেলা শেষ করতে হইব, মানে মেঘ আর মেহতাবের মধ্যে। আমি কিন্তু রূপ ভাইয়ের সাথে সহমত। আমিও সহমত, কিন্তু মেহতাব এত ইজি প্লেয়ার না। মেয়েদের দিকে তাকায় না, আবার প্রেম করবো বউয়ের লোকে। মনে নাই তোকে কলেজের সব মেয়েরা ওর জন্য পাগল ছিল, ও তো পাত্তাই দিত না। দেখবি ও কয়দিন পর লন্ডন যাবো গা। তাহলে কি করা যায়? মাথা তো খালি। তার জন্য দরকার বুদ্ধি, আর বুদ্ধির জন্য দরকার খাবার। আমি তো এই জায়গার সবচেয়ে বুদ্ধি বিশেষজ্ঞ। ওকে দেন প্রুভ ইট যে বুদ্ধি সমান খাবার। বুদ্ধি পাওয়ার জন্য দরকার ঠান্ডা মাথা, মাথা ঠান্ডা থাকার জন্য দরকার পেটের শান্তি, আর পেটের শান্তির জন্য দরকার খাবার। তাই সামির বিশেষজ্ঞ প্রমাণ করছে যে বুদ্ধি সমান খাবার, LHS = RHS। বাহ, আমার সেলা আমার থেকে বিশেষজ্ঞ তো অর্জন করতে সক্ষম হয়েছে। সৌরভের কথা শুনে সবার পেট ফাটার অবস্থা। যেমন গুরু তার তেমন শিষ্য। একটা গাধা তো আরেকটা রাম গাধা। মুখ সামলা, নাইলে দাঁত সব খুলে পড়বো।
হল্লোর পার্টি আমায় ছাড়া কি প্ল্যান করছে? ভাবতেছি কিভাবে মেহসানের 10 নম্বর গার্লফ্রেন্ডকে পটানো যায়। আই এম এ পিওর বয়, তোমরা এসব কিভাবে ভাবতে পারলে? না মেহসান, এসব কিছুই না। আমরা মেহসান ভাইয়া আর মেঘ ভাবিকে একসাথে করতে চাইছি, তাই নিয়ে আলোচনা। নো টেনশন, মেহসান করে সকল সমস্যার অবসান। এখন বলো সমস্যাটা কি? আমি বোঝাই মেহতাব সমান রাগী, মেঘ সমান মিষ্টি রাগী সমান মিষ্টি, আর আমরা সবাই জানি মেহতাবের মিষ্টিতে অ্যালার্জি। দিস ইজ দ্য প্রবলেম। আমার ভাই থাম তুই, তোর কি অঙ্কতে মিল্কি ব্যারাম ছিল? হ্যাঁ ব্রো, দে আর কামিং, বি রেডি হোল্ডার পার্টি। সবাই একসাথে দরজার প্রবেশদ্বারে দাঁড়িয়ে। তোরা সব হুল্লোর পার্টি একসাথে? এনি প্রবলেম? সবাই শাম্মীকে কানে কানে টাকা চাওয়ার জন্য বলছে। ওয়াই মি ব্রো? আমি জানি ভাইয়া আমাদের ভালোবাসে, কিন্তু আমি পারবো না, অ্যাডভান্স বলে দিলাম। আচ্ছা স্বামী, তুই বল কি চাই? হারি আপ, আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। এমনি অনেক ধকল গেছে, তাড়াতাড়ি বল, আমি কিছু বলবো না। অ্যাকচুয়ালি দোস্ত, ফুলসজ্জার রাত সমান গেট ধরা সমান টাকা সমান খাবার সমান অনাহার থেকে মুক্তি। তা ক্লিয়ার করে বললেই তো হতো গাধা। এই নি, এতে হয়ে যাবে আশা করি। 4000 টাকার একটা কার্ড দিয়ে। আগেই বলে নিলাম তারা টপ বিজনেসম্যান, তারা অনেক বড় লোক। আর সিমরান স্বামী মিথিলা, তোরা মেয়েকে নিয়ে আসিস। আমি গাড়ি থেকে এসে পড়েছি। গো, হারি আপ। ওর যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মেঘ আর অহনা। তারা বুঝতে পারছে না এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ। ছোটবেলায় দাদিমণির কাছে অনেক রাজারানীর রাজপ্রাসাদের কথা শুনেছে, আজ তা দেখেও নিল। মেঘ, আমাদের মতো গরিব ঘরের মেয়েদের তারা কেন নিজেদের বাড়ি বউ করে এনেছে? জানি না আপু, কিন্তু তাদের মন কি এই বাড়ির মতো সুন্দর হবে, নাকি আমাদের অপমান করবে? আমরা তো তাদের মতো এত বড় লোক নই, আমরা তো মধ্যবিত্ত শ্রেণীর। মিথিলা বলল। এই যে দুই ভাবি, এত কি ভাবছো? বাড়িতে ঢুকবে না? মিথিলার ডাকে তাদের হুঁশ ফিরল। আসো ভিতরে, চিন্তা নেই, ডোন্ট ওয়ারি। আরে আসো তো। বাহ, আমার দুই ছেলে তো কপাল খুলে গেছে, লাল টুকটুকে বউ পেয়েছে। এই কথা শুনে দুজনে খুব লজ্জা পেয়েছে। লজ্জা পেও না, আজকে রাতে অনেক লজ্জার কথা শুনতে হবে, তখন এর জন্য বরং তুলে রাখো। শিমু, তোর মেয়ে তো ভালোই পেকেছে। একদম ঠিক বলেছো আপা, একটা বাদরের হাড্ডি। আমার নাতনির বউও তো দেখলাম, এখন শুধু পুতিগো দেহনের পালা। হুল্লা পার্টি নিচে নামতে নামতে। দাদি, আপনি তো এখনো যৌবন ধরে রাখছেন, আপনারা দেখে মনে হয় এখনো পাত্র খুঁজলে লাইন লেগে যাইব। সৌরভের কথা শুনে রেগে ধারা বান্দর সেরা, তোর একদিন কি আমার একদিন, লাঠি নিয়ে গিয়ে। আরে থামো দাদি, ভাবি গো, সামনে ইজ্জতটা রাখলো না। লাঠির বাড়ি থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে বলতে বলতে সবাই তাদের কাণ্ড দেখে ইতিমধ্যে হাসাহাসি শুরু করে দিয়েছে। মেঘ আর অহনাও হাসছে। বদমাস পোলাপাইন, তখন লেগে ময়ূরও শান্তি পাবো না, তাই আবার কবরে গিয়া কইবি দাদি ওঠো, তোমার লেগে একটা পাত্র পেয়েছি, বিয়া করবা না? দাদির কথা শুনে এবার হাসির আওয়াজ আরো বেড়ে গেল। হুশ, সবাই থাম, আজ সবার অনেক ধকল গেছে, সবাই ঘুমাতে যা। আর সিমরান, মিথিলা, শাম্মী, তোরা মেঘ আর অরিনকে নিজেদের রুম দেখিয়ে দে। মেঘকে মাহাতাবের রুমে আর অহনাকে আহাতাবের রুমে। তারা তিনজন মেঘ আর অহনাকে নিজেদের রুমে দিয়ে চলে গেল। বাহ, রুমটা তো অনেক সুন্দর। ছেলেদের রুম এত পরিপাটি হয় নাকি? কিন্তু মেহতাব কোথায়? এইসব ভাবতে ভাবতে পিছনে যেতেই কোনো এক দেহের সাথে পিঠ ঠেকল। পেছনে তাকাতেই সে রীতিমতো অবাক। মেহতাবকে ভালো করেই প্রথম দেখল, কোনো কমতি নেই যেন। নিজেকে তার সাথে মাপতে গেলে কোনো অংশেই মানানসই নয়। উচ্চতা হবে হয়তো 6 ফুট, গায়ের রং ধবধবে সাদা, চুলগুলো সিল্কি, যা বাদামি আর কালো কালারের মিক্স, চোখের পাপড়িগুলো অনেক বড়, ঠোঁটটা হালকা গোলাপি। সব মিলিয়ে যে কোনো মেয়েকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। রাস্তায় হাঁটলেও যে কোনো মেয়ে তাকে দেখে উষ্টা খেয়ে পড়বে। এই মেয়ে। মেহতাবের ডাকে মেঘের হুঁশ ফিরল।
জি বলুন। যাও ফ্রেশ হয়ে নাও। মেহতাবের কথা শুনে মেঘ যেন আকাশ থেকে পড়ল। সে ভেবেছিল তাকে মেহতাব অনেক কটু কথা শোনাবে, কারণ এই বিয়েটা হঠাৎই হয়েছে, কেউ তার জন্য প্রস্তুত ছিল না। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, আমি কিছু মনে করব না। তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে অত্যাচার করব কারণ এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, তাহলে তুমি ভুল ভাবছো। আমি মেয়েদের গায়ে হাত তুলি না বা তাদের সম্মানকে অপমান এর চোখে দেখি না। আসলে আমি আপনার কাছে দুঃখিত। আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য আজ আপনাকে আমার মতো একটা অজানা অচেনা অজানা অচেনা মেয়েকে বিয়ে করতে হলো। ইটস নট ইয়োর ফল্ট, সো ডোন্ট বি সরি। যাও ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও, নাকি এগুলো পরে ঘুমাবে? যাচ্ছি। ওয়াশরুমে আয়নায় নিজের দিকে তাকিয়ে, কে বলেছে তুই সুন্দর না? মাশাআল্লাহ, কারোর নজর যেন না লাগে। মেঘ মেহতাবের থেকে অত সুন্দর না হলেও কম যায় না। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও ফর্সা। চুলগুলো অনেক সিল্কি, কোমর পর্যন্ত ছাড়িয়ে গেছে। গোলাপি ঠোঁট, ঠোঁটের বাম পাশে ছোট্ট একটা তিল, যে কোনো পুরুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়াশরুম থেকে বের হয়ে মেঘ মেহতাবের দিকে তাকালো। সে কালো টি শার্টের সাথে ব্ল্যাক ট্রাউজার পরেছে। তার থেকে চাইলেও চোখ সরাতে পারছে না মেঘ। উজু করে আসো, একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে। আচ্ছা। এরপর দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। ধন্যবাদ আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য। আমি আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকবো, জীবন ঋণী হয়ে থাকবো। If I want something from you, will you accept it? আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই রাখবো। Actually, মেঘ, আমি আর কয়েকদিন পর লন্ডন শিফট হচ্ছি। ওখানে 2 বছর থাকবো, তারপর আবার আসবো বিদিতে, ফিরে আসবো। তুমি হয়তো জানো না, আমি ওখানে সবকিছু সেটেল করে এসেছি। আমি অনেক বড় জব পেয়েছি, ওখানে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড পপুলার কোম্পানির সিইও। এটা একটা বিগ চান্স ফর মি, ইউ নো, টু প্রুভ মাই সেলফ। তুমি ড্যাডিকে একটু ম্যানেজ করতে পারবে? তুমি হয়তো ভাবছো যে আমার বাবার এত বড় কোম্পানি থাকতে আমি লন্ডন কেন যেতে হচ্ছে। আমি চাই না আমার ভাইয়ের সাথে বাবার কোম্পানির সিইও হওয়ার জন্য কোনো রকম নিজের সম্পর্ক নষ্ট করতে। আমি আমার পরিবারকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু বাবা কি আমি বললে রাজি হবেন? আমাদের বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো হয়নি। আপনি এখন চলে গেলে অনেক অনেক কিছু ভাববে, অনেক কিছু ভাববে। আমার কথা কি আপনার মনে পড়বে না? পরিবারকে এত ভালোবাসেন, আমার জায়গা কি তাতে একটুও নেই? আমি কি কোনো ভুল করেছি তাই চলে যাচ্ছেন? আমাকে একটু সময় দিন প্লিজ, যাবেন না। It's not your fault. Please don't be sorry. I need time to. আমিও চাই সবকিছু স্বাভাবিক করতে, কিন্তু আমাদের বিয়েটা সময়ের উপর নির্ভর করাটা বেটার হবে। আমি জানি না কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো কিনা, তাই আমার উপর কোনো প্রত্যাশা রেখো না। আমি তাড়াতাড়ি আসতে পারবো কিনা তাও জানি না, আর তাই বলে তোমার প্রতি আমার দায়িত্ব অবহেলা করবো না। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। মেঘ মনে মনে আফসোসের সুরে বলল, আমি সবার দায়িত্বই রয়ে গেলাম, কারো মনে কোনো জায়গা তৈরি করতে পারিনি, আর পারবো কিনা তাও জানি। আচ্ছা, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আমার পেন্ডিং কিছু কাজ আছে, আমি পরে ঘুমাবো। আপনি কোথায় ঘুমাবেন? আমি মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়বো। তোমার কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। এই বলে মেঘ বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখ মেহতাবকে দেখছে, আর মেহতাব তার বাকি কাজগুলো সোফায় বসে করে নিচ্ছে। সে কি তাকে কোনোদিনও ভালোবাসবে না? কাছে টেনে মিষ্টি মিষ্টি কথা দুষ্টুমি করবে না? সে তো বেশি কিছু চায় না। মেহতাবের মনে একটু জায়গা করে নিতে পারলেই হবে হয়তো এটাই পবিত্র বন্ধন। আরে মেঘ, তুই কি তার প্রেমে পড়লি নাকি? নো, ওয়েক আপ। মেঘ এত দুর্বল হলে চলবে না। যে আমাকে ভালোবাসে না তার কোনো ভালোবাসার কোনো মূল্যই নেই। সে শুধু তার দায়িত্ব পালন করছে। হল্লা পার্টি মেহতাব আর মেঘের কথা সবকিছু দরজার আড়াল থেকে শুনছিল। এগুলো তো মানা যায় না। দোস্ত, মেহতাবকে আটকাতে হইব যেভাবেই হোক। আমি তোরে আগেই কইছিলাম মেহতাব লন্ডনে যাইবো গা। যে পোলা মাইয়াগো দিকে তাকায় না, হ্যাঁ একদিন এই বউয়ের সাথে লুতুর পুতুর করব। ব্রো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। লুতুর পুতুর কি ধরনের ওয়ার্ড? তোরা ঝগড়া থামা, এগুলো ঠান্ডা মাথায় ভালো লাগতো। অর্থাৎ ঠান্ডা মাথা সমান পেটের শান্তি সমান খাবার। বাহ, আমার শিষ্য। সৌরভ ভাইয়া, তুমি না ওকে ডাব্বা মারছিলা?
ভাই ডাব্বা না, আন্ডা পাচ্ছিল। রৌফের কথা শুনে এবার সবাই মুখ টিপে হাসা শুরু করে দিয়েছে। ওই আন্ডা নিশ্চয়ই সামির ভাইয়া খাইছিল, তাই তো বলি এই কয়দিন ধরে পচা ডিমের গন্ধ পাচ্ছি সামির ভাইয়ের মুখ থেকে। এ তো স্বামী নয়, যেন আসামি। নাম কেন বিবৃতি করছো, ভালো লাগে না। ভাইয়া মিথিলা আপু কই? আর মেহসান ওদের ছাড়া প্ল্যান ফুলফিল কিভাবে হবে? মেহসান ঘুমায় মনে হয়। আর মিথিলা কই আসলেই? চল তো ওরা দেখাই আর মেহতাবের লন্ডন যাওয়া আটকানোর প্ল্যান করি। মিথিলা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। মিথিলা কেন খাচ্ছ তুমি? গ্যাসে গেলিয়া? এবার সবাই সজোরে হেসে দিল। মাথা করিতেছে ঠান্ডা, ডিস্টার্ব করিয়েন না পারেন রিয়ান্ডা। এই কাজ তো ওর না, এই কাজ তো আমার। ওহে বালিকা, এখানে পারিয়েন না আন্ডা, তাহলে দেবে দাদি আপনাকে ডান্ডা। তামেন ভাইয়েরা বোনেরা, আপনারা চলিতেছেন কবিতার কথা বুনিয়া। ছোটবেলায় খেয়ে মায়ের হাতে গান্ডা খেয়েছিলাম আমি, সৌরভের পাড়া আড্ডা। কেন খাইতে গেলে আন্ডা? তার লজ্জার ভয়ে বলতে পারি না, আমি পছন্দ করি পান্ডা। এই দোষে তোমরা দিলা আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। তাই তো বলি, আমি কেন স্বপ্ন দেখেছি জাগিয়া। সবাই মেহসানের কণ্ঠ শুনে চমকে গেল। তুই কখন এলি? তোমাদের কবিতায় ঠেলায় উঠতে হয়েছে। তোমরা সবাই কি করছো এখানে? বুদ্ধির জন্য খাচ্ছি, সামির ভাইয়া বলেছিলে বুদ্ধি সমান খাবার। আরে বোন, তুই নাকি আবার সৌরভের আন্ডা খাইছস সামিরের মতো? এই কথা শুনে মিথিলা মুখের ভেতরে নলাটা ফেলে দিল। ছি, এইসব কি কথা বলছো ব্রো? খাওয়াটাই নষ্ট করে দিলে ভাল লাগে না। মাইন্ড করছিস কেন? মজা করছি তো। মেহতাব সমান অবসান, তুই সব সময় বলছ, তাই আজকে একটা প্রুফ দে। কি সমস্যা বলো? একটা জব্বর আইডিয়া দে, যাতে মেহতাবকে লন্ডনে যাওয়া থেকে আটকাতে পারি। মেহতা ভাইয়া আমার ফিউচার ওয়াইফ, কে ছেড়ে লন্ডনে যাইতেছে নাকি? মেঘ, ভাবি আবার তোর ফিউচার ওয়াইফ কেমন হয়? বড় হইলে ততক্ষণ ভাইয়া বুড়া হইয়া যাইব, ভাবিরে দেখবো কে? কেডা আবার মেহতাব? ভুল উত্তর, তাই আমার আইডিয়া দিব না। ও না দিলে না দে, লাগতো না। আরে রাগ হও কেন, বলতাছি। দেয়ালেও কান আছে, কাছে আসো সবাই। ফিসফিস করে মেহসান সব প্ল্যান বলে দিল সবাইকে। সবাই বলে উঠল, দারুণ প্ল্যান। মিশন লন্ডন ভন্ডুল। আহতাবের রুমে। আই এম সরি মোহনা, আমি জানতাম না তোমার নাম মোহনা। আমি মেহনুরকে কষ্ট দিতে চাইনি। দেখুন, আপনার ভাই যদি সময় মতো না আসতো, তাহলে আমার মেঘের উপর কলঙ্কের দাগ পড়তো। আপনাদের একটা ভুলের জন্য আরেকটু হলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যেত। আমি মেহনের কাছে ক্ষমা চাবো, আমাকে মাফ করে দিও প্লিজ। এদিন কিন্তু বারবার আসে না, বলে দিলাম। আপনি তো অনেক খারাপ। খারাপের কি দেখলা? এখনো তো দেখা বাকি। এই বলে আহতাব অহনার কপালে কিস করলো। তারা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটালো। অহনা বাধা দিল না। অহনা বুঝেছিল আহতাবের এখানে কোনো দোষ ছিল না। সে তো বুঝতে পারেনি, ভালো তো সে অহনাকেও বেসেছিল, শুধু মেঘ নাম ভেবে ভুল করেছে। আজকে সময় মতো মেহতাব উপস্থিত না থাকলে 3টি জীবনে ঝড় বয়ে যেত। তার অতি আদরের মেঘকে কটু কথা শুনতে হতো সমাজের কাছ থেকে, অহনার মায়ের থেকে। মেঘও সুখ ডিজার্ভ করে, আর মেহতাব মেঘকে অনেক ভালো রাখবে তা মেহতাবকে দেখলেই বোঝা যায়। সকালে মেঘ উঠে দেখল মেহতাব ঘরের কোথাও নেই। তাই সে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 7টা বাজে, তাও কেউ তাকে ডাকতে এলো না। সে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখলো কেউ ওঠেনি, শুধু তার শাশুড়ি মা কাজ করার স্টাফদের সব বুঝিয়ে দিচ্ছে। মেঘকে লক্ষ্য করলো, মেঘকে উদ্দেশ্য করে বলল, মেহনুর, তুমি উঠে পড়েছো? আরেকটু ঘুমিয়ে নিতে। অহনাকে একটু আগে ঘরে পাঠিয়ে দিয়েছি, তুমি ওর সাথে বরং গল্প করো। তোমার ননদিনী রাতে এত সকালে উঠবার নয়। না মা, সমস্যা নেই, আমি আপনাকে বরং হেল্প করি, কোনো কাজ থাকলে বলতে পারেন। কি বলছো এগুলো মা?
তোমাকে কি আমি কাজ করতে এনেছি? আমার তো কোনো মেয়ে নেই, তুমি আর অহনা আজ থেকে আমার মেয়ে। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। এই ঘরকে নিজের ঘর মনে করবে আর আমাকে নিজের মা মনে করবে। পারবে না আমার জন্য এইটুকু কাজ করতে? অরিন বেগমের কথা শুনে মেঘ অনেক অবাক হলো, আর তার আগের দিনগুলোর কথা মনে পড়ে গেল। মামির বাসায় মামি তাকে অনেক কথা শুনিয়েছে, অনেক কাজ করিয়েছে, কিন্তু মামি কোনো সময় তাকে মা বলে সম্বোধন করেনি বা কাছে ডেকে দু একটা মিষ্টি কথাও বলেনি। শুধু অপয়া বলে খোঁটা দিয়েছে, কিন্তু সে প্রতিবাদ করেনি। নিজের আপনজন মনে করেছে, এতে দোষের নেই, দোষ তো তার ভাগ্যের। এই কথা সে ছোটবেলা থেকেই বুঝে নিয়েছিল। বিয়ের আগে শুনেছিল এই বাড়ির সবাই অনেক ভালো, তবে আজ তা প্রমাণ হয়ে গেল। আল্লাহ যেমন তার থেকে তার মাকে কেড়ে নিয়েছে, তেমনি মায়ের মতো স্নেহ মায়ের শাশুড়িকে পাবার জন্য এই পরিবারে তাকে পাঠিয়েছেন। খোদার কাছে সে চির ঋণী হয়ে থাকবে। কি ভাবছিস এত মেঘমা? অরিন বেগমের কথাই হুঁশ ফিরল মেঘের। না মা, কিছু না। আচ্ছা ঠিক আছে, তুই বরং এই কফিটা গিয়ে মেহতাবকে দিয়ে আয়, তারপর নিচে আসবি। নাস্তা সেরে নেব, আর তোর সাথে অনেক আলোচনা আছে তোদের রিসেপশন নিয়ে। তোদের কি পছন্দ অপছন্দ জানতে হবে তো। এই অনুষ্ঠানটি অনেক বড় করে করব, তোদের শাড়ি গহনা সিলেক্ট করতে হবে তো। কত কাজ, কিন্তু বাড়ির সবার কোনো খবরই নেই, মাথাটাও ব্যথা করছে। মা, আপনি শান্ত হন, আপনি চিন্তা করবেন না, আমাকে বুঝিয়ে দেন, আমি সব পারবো। আপনার বউ হিসেবে না থাক, মেয়ে হিসেবে তো একটু কাজ করতেই পারি, আমি সব সামলে নিব। আর একটা কথা, আমি কিন্তু অনেক ভালো আদা চা করতে পারি, আপনার মাথা ব্যথা এক ঝটকায় সেরে যাবে। তা বেশ, খাওয়া আমাকে এক কাপ তোর হাতে স্পেশাল চা। তার আগে মেহতাবকে কফি দিয়ে, তারপর তুই আর আমি দুইজনে একসাথে খাবো আর গল্প করব। ঠিক আছে মা, কিন্তু উনি কোথায়? আর কোথায়, ছাদে হয়তো এক্সারসাইজ করছে। আর একটা কথা, এই প্যাকেটটা নে, এতে একটা হালকা গোলাপি রঙের শাড়ি আছে। মেহতাব আবার হালকা গোলাপি রং খুব পছন্দ করে, এটা পরে ছাদে যাবি। ঠিক আছে, কিন্তু মা। কোনো কিন্তু নয়, যা একটু পরে নিচে আসিস। অরিন বেগমের সাথে কথা শেষ করে মেঘ নিজের রুমে গিয়ে শাড়িটা পরে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে মেহতাব পুশ আপ করছিল, মেঘকে সে দেখতে পায়নি। মেহতাবের ঘাম কপাল থেকে গড়িয়ে নিচে পড়ছিল। সূর্যের আলোতে তার ঘামে ভেজা শরীর চকচক করছিল। মেঘ মেহতাবকে দেখে যেন মুখ থেকে কথাই বের হচ্ছে না। উনি আমাকে মেরেই ফেলবেন। কে বলেছিল এত সুন্দর হতে? কে বলেছিল এত সুদর্শন হতে? ছেলেদের এত সুন্দর হতে নেই, হলেই এক জ্বালা। কুল মেঘ, কুল। মেঘকে দেখে তাকে উদ্দেশ্য করে মেহতাব বলল, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি এখানে আসবে? মেহতাবের ডাকে মেঘের হুঁশ ফিরল। একটা দীর্ঘশ্বাস নিয়ে মেঘ বলল, কি আসলে আপনার কফি? তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে মেঘের হাত থেকে কফির মগটা হাতে নিয়ে বলল, এত সুন্দর করে সেজেছ, কোথাও যাচ্ছ নাকি? এই কথা শুনে মেঘ রেগে যায়। একটু রোমান্টিক কিছু বলবে, তা না কিসের জন্য সেজেছি তা জিজ্ঞেস করছে। শালা আনরোম্যান্টিকের ডিব্বা। কিছু বললে? না, কি আর বলবো, মনটা চাচ্ছে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে উপরে চলে যাই। হোয়াট? কিছু না, কাপটা দিন। এই বলে মেঘ কাপটা নিয়ে গেল, বলতে গেলে ছিনিয়ে নিয়ে গেল। আমার তো খাওয়া শেষ হয়নি। বাকিটা না হয় লন্ডনে যাওয়ার সময় প্যাক করে দিব। মেহতাব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কি কোনো ভুল করেছে নাকি ভুল কোনো কথা বলেছে? তবুও সে একটু হলেও আন্দাজ করতে পেরেছে। তাই সে আরেকটু জ্বালানোর জন্য পেছন থেকে মেঘকে ডাক দিয়ে বলল, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। জানি, কিন্তু শাড়িটা যে পরেছে তার চেয়ে বেশি সুন্দর না। এই কথা শুনে মেঘ নিজের অজান্তেই হেসে দিল। যতটা আনরোম্যান্টিক ভেবেছিলাম ততটাও না। এই ভেবে লজ্জা পেয়ে নিচে নামার সময় সিমরান, মিথিলা আর শাম্মীর সাথে দেখা হয়ে যায়। ভাবি, তোমার গাল দুটো লাল হয়ে আছে কেন? তাই তো, কেউ কিছু বলেছে? কিছু তো হয়েছে। এত প্রশ্ন শুনে মেঘ ইতস্তত বোধ করল, তাই কথা এড়িয়ে বলল, ছাদে অনেক রোদ ছিল হয়তো, তাই এমন দেখাচ্ছে। ও, তাই হবে হয়তো। এই বলে মেঘ নিজের রুমে চলে গেল। স্ট্রেঞ্জ, ছাদে কেন গিয়েছিলে ভাবি?
চলো ছাদে গিয়ে দেখে আসি। চল। ছাদে গিয়ে দেখলো মেহতাব ব্যায়াম করছে। ও, এই তাহলে আর্টিস্ট ভাবির গাল লাল করার। কি সব বলছিস? ওইসব কিছুই না, হয়তো ভাবিকে ভাইয়া কোনো লজ্জার কথা বলেছে। তাই হবে। হাউ রোমান্টিক। কি করছো তোমরা? মেহসানের গলা শুনে চমকে গেল সবাই। আরে তুই যতবার আসিস ভয় পাইয়ে দিস। আমি কোন ভয় দেখাইনি? হলোর পার্টি তোমাদেরও তিনজনকে বৈঠকখানায় ডাকছে। আগেই বলে নেই, হুল্লোর পার্টিদের একটা আলাদা জায়গা আছে যেখানে তারা সব আলোচনা করে। ঠিক আছে চল। মেহতাবের রুমে। উফ মেয়ে, এত লজ্জার কি আছে? মেহতাব রুমে ঢুকতে ঢুকতে বলল, এইটুকু প্রশংসায় এই অবস্থা হলে রোম্যান্স করবে কিভাবে? ওনার কি রোদের তাপে মাথা নষ্ট হয়ে গেছে? কাল অব্দি যে ভাজা মাছটা যেন উল্টেই খেতে পারতো না, আজ সেই রোম্যান্সের কথা বলছে। ভেবো না যে আমি 2 বছরের শিশু, যে রোম্যান্স কি বুঝি না। হয়তো আমাদের সেই পরিবেশে বিয়ে হয়নি, কিন্তু তার প্রভাব আমি নিজের বিয়ে করা স্ত্রীর উপর পড়তে দিব না। আমি 2 দিন পর ফিরে যাচ্ছি, নিজেকে সামলানোর জন্য একটা সুযোগ চাই। আশা করি তুমি সেই সময়টুকু আমায় দেবে। আমি কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই। আশা করি এখানে সবকিছু ম্যানেজ করে থাকতে পারবে। এই কথা শুনে মেঘের বুকের ভিতর ধক করে উঠল, যেন তার মনের ভিতরটাকে উতাল পাতাল করে দিচ্ছে। তার যাওয়ার কথা শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন? মেঘ নিজেকে সামলা, তার সামনে দুর্বল হওয়া যাবে না। আমি পারবো, আপনাকে অত চিন্তা করতে হবে না। ওকে দেন। মুখে স্বাভাবিকভাবে বলল, কিন্তু মনে হচ্ছে তাচ্ছিল্যের সুরে বলল। আমি ভেবেছিলাম তুমি হয়তো বলবে যেতে না, থেকে যেতে, শুধু একটিবারের জন্য না করলে আমি থেকে দিতাম। তুমি আমার জন্য কিচ্ছু ফিল করো না। আমি চলে গেলেই তুমি বেটার থাকবে। সো গুড বাই। মেঘ আর মেহতাবের কথাগুলো দরজার আড়াল থেকে মেহসান, সিমরান, মিথিলা আর স্বামীও শুনছিল। ভাবি যদি একবার বলতো যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, আপনাকে আমার প্রয়োজন, তাহলেই হতো। তুই কিভাবে বুঝলি যে ভাবি এগুলো বললে ভাইয়া রাজি হয়ে যেত? আরে মিঠু আপু, ভাইয়া চোখে ভাবির জন্য ভালোবাসা, মায়া স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক, কিন্তু অনুভব করলেও বুঝতে পারছি না একে ভালোবাসা বলে। এটাই তাদের প্রবলেম। তাহলে আর দেরি কিসের? একটা প্ল্যান করে ফেলি। চলো সবাই বৈঠক রুমে, সিক্রেট মিশন ফুলফিল করতে। বৈঠক রুমে মেহসান, সিমরান, মিথিলা আর স্বামী সবকিছু খুলে বলল হুল্লোর পার্টিকে। বাহ, ভালো খবর। ভাইয়া চলে যাচ্ছে আর তুমি বলছো ভালো খবর? আরে গাতা, এটা তারা কি বুঝেছে? বুঝো নাই? গাধি হতে পারি, গাধা নই। আমিও বুঝি নাই, আমারও কেউ বোঝাও। এই গাদা, গাদিকে বুঝা। আমি আছি, নো টেনশন। এক্সপ্লেন করো। আমিও গাদার দলে অন্তর্ভুক্ত হলাম। তুই গাদার দলে ছিলি? গাদা কথাকার। রিল্যাক্স, আমি আছি। সো ব্যাপারটা হলো দূরত্ব সমান ভালোবাসা। কারণ দূরত্ব হইলে ওরা দুইজনে মিস করব। এটা বুঝবো যে সুখী ভালোবাসা কারে কয়। এই ফার্স্ট টাইম কোনো ভালো কথা বলছো। ভালো মানুষের কদর নাই। ঠিক আছে, কিন্তু তবুও যদি মুখ ফুটিয়ে না বলে, তাইলে আবার কি আমরা মক্ষম ওষুধ সরবরাহ করিব তাদের মধ্যখানে। তা বেশ, তাহলে বৈঠক এখানে সমাপ্তি। সকালের নাস্তা শেষ করে সোফায় বসে অরিন বেগম, মেঘ, অহনা আর মেহতাবের 3 খালাতো বোন সিমরান, শাম্মী, মিথিলা রিসেপশন নিয়ে আলোচনা করছিল। তো তোমরা কি পরতে চাও, লেহেঙ্গা না শাড়ি? সিমরান, মিথিলা আর শাম্মী বলল, ভাবি তোমরা কি পরতে কমফোর্টেবল মনে করবে সেটাই ফাইনাল। আমার ছোট যা মানে মেঘ কি চায় তাই আমি চাই। ওর চয়েস আর আমার চয়েস এক। এবার সবার দৃষ্টি মেঘের উপর। মেঘ ইতস্তত করে বলে, মা আপনি যা বললেন তাই ফাইনাল। এই সম্পর্কে আমার অত ভালো ধারণা নেই। আপনি গুরুজন, আপনি ঠিক করুন আপনার সিদ্ধান্ত।
পাকাপোক্ত হবে। ঠিক আছে, বিয়ের দিন মেয়েকে লেহেঙ্গা সামলাতে অনেক কষ্ট করতে হয়েছে, তাই আমি চাই আজ ছোট থেকে বড় সবাই শাড়ি পরুক। ঠিক বলছো, কিন্তু কোন কালারের শাড়ি? মেয়েরা গোল্ডেন কাতানের শাড়ি পরবে আর ছেলেরা নীল পাঞ্জাবি, তার উপর ডিজাইন করে গোল্ডেন কালারের কারুকাজ করা, আর গোল্ডেন কালারের পাজামা যার বাম পাশে সূক্ষ্ম নীল কারুকাজ থাকবে। পারফেক্ট খালামণি। হয়েছে, অনেক খালামণির প্রশংসা। গিয়ে রেডি হয়ে নাও সবাই। সবাই উঠে নিজেদের রুমে চলে গেল, মেঘ বাদে। কোথায় যাচ্ছি আমরা মা? তোমাদের নিয়ে শপিং এ যাব। তোমাদের গলায় পরার জন্য স্বর্ণের সেট কিনবো, নীল পাথরযুক্ত, আর শাড়ি, পাঞ্জাবি আর ওই টুকটাক। কিন্তু মা, আপনি তো আমাকে আর আন্ধা আপুকে স্বর্ণের জুয়েলারির অনেক সেট দিয়েছেন। আমি আর কিছু চাই না। কোনো কিন্তু নয়, ওগুলো তোমার দাদি শাশুড়ির আমলের। তোমাদের দাদি শাশুড়ি আমাকে দিয়েছিলেন আর আমি তোমাদের দিলাম, তাই আমি আলাদা করে তোমাদের কিছু উপহার দিতে চাই। মা, আমার লাগবে না, সত্যি বলছি। আপনি আর জোর করবেন না, তাহলে আমি যাব না শপিং এ। আমার পাগলি মেয়ে। ঠিক আছে, তাহলে যে কোনো ফুলের সেট কিনবো, শাশুড়ি আর বৌমা ম্যাচিং করে। এবার না করা যাবে না। তাহলে ঠিক আছে। এগুলো 2 তলায় দাঁড়িয়ে মেহতাব আর সৌরভ শুনছিল আর দেখছিল। বাহ, তোর বউ তো দেখছি খাঁটি শোনা। অন্য কেউ হলে বলতো আপনার ইচ্ছে মা, আপনি যা করবেন ভালো জন্যই করবেন। মেহতাব এর প্রতি উত্তরে কিছুই বলল না, শুধু মুস্কে একটা হাসি দিল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে বসে রেডি হচ্ছিল শপিং এর জন্য যাবে বলে। সে একটা নীল কালারের 3 পিস পরে নিয়ে চুল ঠিক করছিল। মেহতাব রুমে ঢোকার সময় মেঘকে রেডি হতে দেখে বলল, কোথাও যাচ্ছ নাকি? আমাদের আর অহনা আপুদের রিসেপশনের জন্য টুকটাক কিছু কেনাকাটা রয়েছে আর ড্রেস কিনতে হবে, তাই আমি, মেহসান, অহনা আপু, সিমরান, মিথিলা, শাম্মী আর মা যাচ্ছি শপিং করতে। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা রেডি হয়ে নাও। ওখানে আমার কিছু কাজ আছে, যাওয়ার সময় তোমাদের নামিয়ে দিয়ে আসবো। আপনি রেডি হবেন না? আমার রেডি হতে জাস্ট 1 মিনিট লাগবে। আর মেয়েরা ছেলেদের থেকে আগে কোনো সময়ই রেডি হতে পারে না, বরং 3 গুণ বেশি সময়ের দরকার পড়ে তাদের। এমন ভাবে লেকচার দিচ্ছে যেন আমি সারা দিন লাগিয়ে দিব। মনে মনে এত কথা বললে সারাদিন না সারা রাতও লেগে যেতে পারে। বি কুইক। এই বলে মেহতাব একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এমন ভাবে কথাগুলো বললেন যেন আমি ওনার পা ধরেছি ওনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। নিচে সবাই রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে পড়েছে, কিন্তু মেঘ আর মেহতাবের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। মেহতাবের রুমে। কি বলেছিলাম, মেয়েদের একটু বেশি সময় লাগে। ইট ডাজন্ট ম্যাটার। এই কথা শুনে মেঘ পেছনে তাকালো। মেহতাবকে সে যতবার দেখে যেন চোখই সরাতে ইচ্ছে করে না। আজও তার বিপরীত নয়। সে মেঘের সাথে ম্যাচিং করে নীল শার্ট আর কালো জিন্স পরেছে, যাকে বলে এক কথায় ফাটাফাটি লাগছে। বিবাহিত 10 বাচ্চার বাবা হলেও তাকে বিয়ে করার জন্য মেয়েদের কমতে হবে না, যেন আরো লাইন লেগে যাবে। এই কথা ভাবতে ভাবতে মেঘ নিজের মাথায় একটা থাপ্পড় মারল। মেহতাবের সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না। এইভাবে তাকিয়ে থাকলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমায় অ্যাডভান্সে অ্যালার্ট করে দিলাম। টি শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আপনি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। এখন তো ট্রেলারই দেখলে না, তাই দেখলে না, তা দেখেই আমাকে অসভ্য বলছো? আমি আবার আমার সম্পর্কে মিথ্যা অপবাদ টলারেট করতে পারি না। এই বলে মেহতাব মেঘের কাছে এসে একটানে মেঘকে কাছে এনে মেঘের কোমর জড়িয়ে ধরল। আরেক হাত দিয়ে মুখে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে আলতো হাতে সরিয়ে দিল। মেহতাবের প্রতিটা স্পর্শে মেঘ কেঁপে কেঁপে উঠছিল। এই দেখে মেহতাব মুচকি হেসে বলল, এত কাবাকাবির কি আছে? আমি তো আর অন্য কেউ নই। নিজের বিয়ে করা বউকে ছুঁলে অসভ্যতা হয় বলে আমি মনে করি না, আর এটা কোনো ক্রাইমও নয়। সো ক্যান আই কিস ইউ? মেঘ অবাকের উচ্চসীমা থেকে বলল মেহতাবের শেষের কথাটা শুনে, কিন্তু সে প্রতি উত্তরে কিছু বলল না। আমি আমার আনসার পেয়ে গেছি। এই বলে মেহতাব মেঘের আরো কাছাকাছি চলে আসে। ভাইয়া তোমাদের নিচে ডাকছে, এত লেট কেন করছো? মেহসান ফোনে গেম খেলছিল। ও তখন
তাই সেই ফোন স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মেহসানের আওয়াজ শুনে মেহতাব মেঘের থেকে বেশ খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো। মেহসান এবার ফোন স্ক্রিনের থেকে মাথা তুলে তাদের দুজনের দিকে তাকালো। মেহতাবকে দেখেই সে বুঝতে পারল সে ভুল টাইমে এসে পড়েছে। মেহতাব মেহসানের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ভাইয়া, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তো শুধু তোমাদের ডাকার জন্য এসেছি। সবাই নিচে ওয়েট করছে, চলো। আর ভাবি তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহসানের প্রশ্ন শুনে মেঘ ইতস্তত বোধ করে বলল, না তেমন কিছু না, চলো আমরা নিচে যাই। এই বলে মেঘ এক কথায় বলতে গেলে মেহসানের হাত ধরে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। মেহতাব তা দেখে হেসে ফেলল। নিচে সিমরান, মিথিলা, শাম্মী সেজেগুজে দাঁড়িয়ে আছে আর বাকিরা গাড়িতে গিয়ে বসেছে। ভাইয়া আর ভাবি কেন আসছে না? আমারও সেম প্রশ্ন, এত দেরি কেন হচ্ছে? হয়তো আমি জানি। জানি কি বলবি? তোর সব উল্টাপাল্টা কথা মাথায় ঘুরপাক খায়। মেহসান আর মেঘ সিঁড়ি দিয়ে নামছিল আর মেহতাব তাদের পিছনে আস্তে আস্তে আসছিল আর ফোনে কোনো কাজ করছিল। তাদের দেখতে পেয়ে মেঘ আর মেহতাবকে উদ্দেশ্য করে মিথিলা, শাম্মী, সিমরান একসাথে বলে উঠল, বাহ ভাবি, তোমার থেকে তো চোখই সরানো মুশকিল। আর ভাইয়াকে তো পুরাই আগুন লাগছে। হয়েছে, গাড়িতে গিয়ে বসো, আই এম কামিং। মেহতাবের কথা শুনে সবাই চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ল। সবাই গাড়িতে বসেছে, শুধু মেঘ আর মেহসান ছাড়া। গাড়িতে জায়গা থাকা সত্ত্বেও সিমরান বলল, ভাবি তুমি ভাইয়ার গাড়িতে এসো, এখানে আর জায়গা খালি নেই। সিমরান আপু, এখানে তো অনেক জায়গা খালি। এই কথা শুনে সিমরান শাম্মীর দিকে রাগে চোখে তাকায়। শাম্মী বুঝতে পেরে কথা ঘুরিয়ে ফেলে, ও না, আসলে জায়গা নেই। তাহলে আমিও ভাইয়া ভাবির সাথে যাই। তোর মতো শিশুদের জায়গা এখানে আছে? ভাবি মেহতাব ভাইয়ার সাথে আসুক। এই কথা বলতে দেরি, কিন্তু কাজ করতে দেরি নেই। তারা মেহসানের মাথায় চাটি মেরে গাড়িতে উঠিয়ে নেয়। আমাকে কি খেলনা পেয়েছো? একবার এভাবে নয়তো ওভাবে কন্ট্রোল করছো। তুই নিজেকে তো সমস্যার অবসান মনে করিস, তাহলে এই ব্যাপারটা বুঝতে এত দেরি হলো কেন? ও, বুঝতে পেরেছি। যাক, এই গাধাটাকে বোঝানোর দরকার পড়েনি। কিছুক্ষণ পর মেহতাব গাড়ির চাবি নিয়ে আর চোখে সানগ্লাস পরে বেরিয়ে আসলো। মেহতাবকে দেখে মেঘ মনে মনে বলল, ওনাকে দেখলে বুকের ভেতরে ধুপধুপ আওয়াজটা বেড়ে যায় কেন? আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি? এই যে মিস, কোথায় থমকে গেলে? যাবে না নাকি? কিভাবে যেতে চাও? গাড়িতে নাকি নৌকা লাগবে? মেহতাবের কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, চলুন চলুন। এই বলে দুজনেই গাড়িতে উঠে পড়ে। গাড়ি ড্রাইভ করতে থাকে মেহতাব, আর তার দিকে এক নজরে মেঘ তাকিয়ে আছে। আমি কি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু সে কি আমাকে কোনো সময় ভালোবাসার দৃষ্টিতে দেখেছে বা কখনো দেখবে? আমাকে তো সে শুধু দায়িত্বের চোখে দেখে। হয়তো বিয়ের সময় সে না আসলে আজ তার ভাগ্যে আরো ভালো কিছু থাকতো। আমি তার জীবনে বোঝা হয়ে থাকতাম না। মেহতাব গাড়ির লুকিং মিররের দিকে তাকিয়ে দেখলো মেঘ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা খেয়াল করে বলল, আমাকে কি ভালোবেসে ফেলেছো নাকি? মেহতাবের কথায় মেঘের হুঁশ ফিরল। তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, সে কি মনের কথা পড়তে পারে নাকি? কি হলো, বলছো না কেন? মেঘ নিজেকে স্বাভাবিক করে মেহতাবের দিকে তাকিয়ে বলল, মানে আপনার হঠাৎ এই কথা মনে হলো কেন? তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে, তাই ভাবলাম যে হতে পারে। যদি বলি ভালোবাসি, তাহলে ভালোবেসে কাছে টেনে নেবেন নাকি আমার থেকে আরো অনেক দূরে চলে যাবেন, যেখানে আপনাকে ধরার ছোঁয়া তো দূরের কথা, দেখতেও পারবো না? কি হলো, আর ইউ ওকে? মেঘ এই কথার প্রতি উত্তরে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে বলল সে ঠিক আছে। গাড়িটি অনেক বড় একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। মেঘ গাড়ি থেকে নেমে পড়ল। সে বাড়ি থেকে খুশি মনে বের হলেও এখন তার আর ভালো লাগছে না। মেহতাব গাড়ি থেকে নেমে মেঘকে নিয়ে সিমরান, মেহসান আর বাকি সবার দিকে এগিয়ে গেল। পাশেই 5টা ছেলে সিগারেট টানছিল। একটা ছেলে মেঘকে দেখে বলে উঠল, মামু, ওই নীল পরিডারে দেখ, সেই ফিগার কিন্তু। এই কথা শুনে আরেকটা ছেলে বলে উঠল, একদম খাঁটি কথা, আর বাকি 4টা মালও ফ্রি। এই কথাগুলো মেঘ, মেহতাব সহ বাকি সবাইদের কানে পৌঁছালো। মেহতাবকে শান্ত থাকতে দেখে মেঘ মনে মনে বলল,
এখন উনি কি ওদের মারবেন নাকি হিরোদের মতো? মেঘের চিন্তা ভাবনায় পানি ঢেলে দিয়ে মেহতাব বলল, মা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমায় জরুরি যেতে হবে। ঠিক কেয়ার। এই বলে মেহতাব সেখান থেকে চলে গেল। মেঘ, অহনা আর অরিন বেগম বুঝতে না পারলেও হুল্লোড় গ্যাংয়ের সদস্যরা আঁচ করতে পারল মেহতাব কিছু তো একটা করবেই। তারা জানে মেহতাব নিজের ইমোশন শো করতে পছন্দ করে না, তার চুপ থাকাই ঝড়ের পূর্বাভাস। চলো আমরা ভেতরে যাই। এই বলে মেঘ, অহনা আর অরিন বেগম চলে গেল, কিন্তু মিথিলা, সিমরান, শাম্মী আর মেহসান সেখানে এক কোণায় লুকিয়ে পড়ল। তোরা শিওর যে মেহতাব ভাইয়া আসবে? আমি তো 3000 টাকা বাজিও ধরতে পারবো। শিওর মানে? ভাইয়া আসবেই। দেখো মিথু আপু, ওই তো ভাইয়ার টি শার্টের হাতা ফোল্ড করতেছে আর ব্ল্যাক ঘড়িটা গাড়িতে রেখে দিয়ে আসছে। অ্যাম্বুলেন্স কল করো। কেন? ওই পচা লোকগুলারে বাজাইতে হইব, না হইলে ভাইয়া ওই জায়গায় পইতাত হইব। আহারে। মেহসানের কথা শুনে সবাই হেসে দিল। মেহতাব লোকগুলোর দিকে এগিয়ে বলতে লাগলো, আপনার মধ্যে কে যেন নীলপরির প্রশংসা করছিল? একটা লোক বলে উঠল। লোকটার কথা শেষ হওয়ার আগেই মেহতাব তার থুতনিতে জোরে একটা খুশি মারল, আর লোকটা একটু দূরে নিচে পড়ে গিয়ে বেহুশ হয়ে পড়ল। বাহ বাহ, এক ঘুষিতেই 1 উইকেট। বাকি 4টা ছেলে এটা দেখে হাতে ছুরি নিয়ে মেহতাবের দিকে এগিয়ে আসতে লাগলো। মেহতাব সব কয়টাকে গালে আর ঠিক জায়গা মতো দিয়ে আবারও পা দিয়ে মারতে লাগলো। আমার পরিবারের মেয়েদের আর আমার বউকে তোরা কুনজর দিবি, আর আমি কিছু বলবো না। ইটস ইওর বিগ মিস্টেক। এই বলে ওদের মারতে মারতে আটমরা করে ফেললো। এরপর আবার বলল, এখানে আমার বোন বা স্ত্রীর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি একই কাজ করতাম। সো নেক্সট টাইম এগুলো দেখলে জানে মেরে ফেলবো। তোরা এই মেহতাব চৌধুরী কে চিনিস না। মাইন্ডেড। সব ছেলেগুলো মেহতাবের পায়ে ধরে ক্ষমা চাইল। নাও গেট লস্ট ফ্রম হিয়ার। আমি কাউন্টডাউন শুরু করছি। 1, 2। ও শোনার আগেই সবাই সেখান থেকে এক দৌড় দিয়ে পালিয়ে গেল। মেহতাবকে দেখে সব মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, তার হ্যান্ডসামনেস, তার কিলার অ্যাটিটিউড দেখে। এইসব দেখে হুল্লোড় গ্যাং বলে উঠল, OMG! ভাই আমার 3000 টাকা কে দিবা দাও। আপু, টাকার কথা বাদ দিও তো। এত সুন্দর সিন কোনো ফিল্মেও দেখেছো? জাস্ট অসাধারণ। ভাবি দেখলে ভাইয়ার উপর ক্রাশ খাইতো। ঠিক। এই বলে ওরা সবাই শপিং মলের ভিতরে ঢুকে পড়ল। অরিন বেগম, অহনার মেঘ শাড়ি চুজ করছিল। মেহসানদের দেখে অরিন বেগম বলল, কিরে, কোথায় ছিলি? সবাই সবার দিকে চাওয়াচাওয়ি করে। সিমরান বলে উঠল, মেহসানের ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। ওর সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে, তাই বারবার টয়লেটে আসছিল আর যাচ্ছিল। বাহ, শিমু আপু, এই ছোট ভাইয়ের সম্মানটা শেষমেশে এই শপিং মলের দোকানদারের কাছে বিক্রি করে দিলে। সিমরান মেহসানের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে হার মেনে বলল, চুপ থাক, 2টা আইসক্রিম কিনে দিব, আর আজকের দিনের জন্য আনলিমিটেড ফোন। এই কথা শুনে মেহসানের মুখে গোল্ড মেডেল পাওয়ার মতো একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। সবার কেনাকাটা করা শেষ। এখন শুধু মেঘ আর অহনার বাসায় পরার জন্য শাড়ি চুজ করছিল। মেঘ একটা গোলাপি কালারের শাড়ি নিজের শরীরের উপর দিয়ে দেখছিল কেমন লাগে। তখনই মেহতাব শপে ঢুকছিল, আর মেঘকে দেখে তার দৃষ্টি সেখানে যায়, এবং সে এক দৃষ্টিতে সেখানে তাকিয়েছিল। মেঘ শাড়ির দাম দেখে শাড়িটা রেখে দিল। মেহতাব সব সেখানে দাঁড়িয়ে দেখছিল। মেহতাবকে লক্ষ্য করে অরিন বেগম বলে উঠল, মেহতাব, তুই এখানে? হ্যাঁ, আমার কাজ শেষ। তোমাদের শপিং শেষ করা হয়েছে? হ্যাঁ, এখন শুধু মেঘের জন্য শাড়ি চুজ করছি। সবার শেষ, কিন্তু মেঘ কিছুতেই কোনো শাড়ি নিতে চাচ্ছে না। কি করি বলতো? মা, আমার এখন কিছু লাগবে না, যদি প্রয়োজন হয় আমি নিজে চেয়ে নিব। কিন্তু মা। কোনো কিন্তু নয়, চলো মেহসান। এই কথা বলে মেহসান আর বাকি সবাই মেঘের সাথে চলে গেল। অরিন বেগম আর মেহতাব সেখানে রয়ে গেল।
মা আমি ওর জন্য শাড়ি কিনে নিব, তুমি গাড়িতে গিয়ে বসো। বসো। তুই পারবি? মেঘ যেহেতু আমার রেসপন্সিবিলিটি, তাহলে ওর ভালো খারাপ দুটো দেখার দায়িত্ব আমার। ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ। ঠিক আছে, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসবি। ওকে, যাও তুমি। এই বলে অরিন বেগম সেখান থেকে চলে গেল। আর মেহতাব শাড়ি চুজ করতে লাগলো। মেহতাব 10টি রঙের শাড়ি চুজ করলো। সেগুলো ভিন্ন ধরনের, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, গোলাপি, কালো, সাদা, এই 10টি কালার বেছে নিল। শপকিপার বলে উঠল, বাহ স্যার, আপনার ড্রেসিং সেন্স তো খুব ভালো। যে আপনার ওয়াইফ হবে সে খুব লাকি। এই কথার প্রতি উত্তরে মেহতাব একটা মুচকি হাসি দিল আর পেমেন্ট করে চলে এলো। মেহতাব কাউকে না জানিয়ে একটা হীরের নেকলেসও চুজ করে মেঘের জন্য কিনে নিল, কারণ সে এখন পর্যন্ত মেঘকে কিছু উপহার দেয়নি। তাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই দেওয়ার সুযোগও পায়নি। এদিকে বাইরে সবাই মেহতাবের জন্য অপেক্ষা করছিল। খালামণি, ভাইয়া এত লেট কেন করছে? এক্ষুনি এসে পড়বে, তোরা গাড়িতে উঠে পড়। কিন্তু ভাইয়া করছেটা কি? ওই তো ভাইয়া। মিথিলার কথা শুনে সবাই সামনে তাকালো। মেহতাব শপিং মল থেকে বের হচ্ছিল, আর কিছু মেয়ে তাকে দেখে কানে কানে কিছু বলছিল। আর কিছু মেয়ে তো মেহতাবের সামনে এসে মেহতাবকে কিছু একটা বলল, কিন্তু মেহতাব কিছু একটা বলতেই তারা মন খারাপ করে চলে গেল। এটা দেখে মেঘ প্রকাশ না করলেও মনে মনে খুশি হলো। তোমরা গাড়িতে উঠে পড়ো। মেহতাবের কথা মতো সবাই গাড়িতে উঠে পড়ল। মেঘ মেহতাবের পিছু পিছু মেহতাবের গাড়িতে উঠে পড়ল, কারণ তাকে জানতে হবে মেহতাব কি এমন বলল যে মেয়েগুলোর মুখ কালো হয়ে গিয়েছিল। বাহ, আমার কথা মতো উঠে পড়লে কোনো তর্ক না করে। আপনি কি আমাকে ঝগড়ুটে বলার ট্রাই করছেন? আই এম সরি, অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন ইট। ইউ আন্ডারস্টুড ইট রংলি। এই বলে মেহতাব গাড়ি চালানো শুরু করলো। একটা কথা বলবো? বলতে পারো, এত ফর্মালিটি কি আছে? ওই মেয়েগুলো আপনাকে কি বলছিল? কোন মেয়ের কথা বলছো? ওই যে শপিং মলের বাইরে। ও, অ্যাকচুয়ালি দে আস্কড মি ফর মাই নাম্বার। তারপর আপনি কি বলেছিলেন? আমি বেশি কিছু বলিনি, জাস্ট বলেছি ইফ মাই ওয়াইফ গিভ মি দ্য পারমিশন দেন আই উইল গিভ ইউ। মেহতাবের কথা শুনে মেঘ মেহতাবের থেকে মুখ ঘুরিয়ে মুচকে একটা হাসি দিল, কিন্তু মেহতাবের থেকে তা আড়াল হলো না। সে ঠিকই লক্ষ্য করেছে, তাই মেহতাব বলে উঠল, তোমার হাসিটা খুব সুন্দর, and you look so beautiful when you smile. মেহতাবের কথায় মেঘ থতমত খেল আর এক প্রকার লজ্জায় পেল, কিন্তু প্রকাশ করল না। আর গাড়ির কাছ দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। বাড়িতে পৌঁছে সবাই দেখল বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে ফুলের গন্ধে মো মো করছে। এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি এত তাড়াতাড়ি সাজানো হবে কেউ তা ভাবতে পারেনি। আর এইদিকে মেহতাবের দাদি সৌরভ, রৌফ, সিয়াম, সামিরার সৌম্যকে দিয়ে স্টাফদের কাজ করাচ্ছে, আর স্টাফরা তাদের হেল্প করছে। সৌরভ বিশাল বড় প্রবেশদ্বারে ফুল লাগাচ্ছে আর কপাল চাপড়াচ্ছে। রৌফ ঝাড়বাতিগুলো দেয়ালের সাথে লাগাচ্ছে। সিয়াম ফুলের মালাগুলো সিঁড়িতে না লাগিয়ে গলায় পেঁচিয়ে নিজের সুসাইড করার বৃথা চেষ্টা চালাচ্ছে। সামিরার সৌম্য দাদির পা আরেকজন ঘাট টিপে দিচ্ছে। সবার বেহাল দশা। এইসব দেখে সবাই হাসবে না কাঁদবে তা ভাবতে পারছে না। মেহতাব কিছু না বলে সোফায় বসে পড়ল। অরিন বেগম, মেঘ আর অহনা মুখ টিপে হেসে নিজেদের রুমে চলে গেল। পার্লার থেকে মেঘ আর অহনাকে সাজাতে এসেছে, তাই তারা সেখানে থাকলো না। আর অরিন বেগম টুকটাক কিছু কাজ সেরে নিতে সেও চলে গেল। আর যাওয়ার সময় মেহতাবের দাদিকে সঙ্গে করে রুমে দিয়ে আসার জন্য নিয়ে গেল। দাদি যাওয়ার সাথে সাথে সিমরান একটি ছবি তুলে নিল আর সৌরভদের উদ্দেশ্য করে পাঞ্চ মেরে বলল, এ তো হাল নয়, যেন বেহাল। এতে সিয়াম রাগ করে বলল, চুপ থাক সিমের বিচি। এই কথা শুনে সিমরান রেগে বলল, আমি যদি সিমের বিচি হই তাহলে তুমি পটাশিয়াম। বেড়ে বলেছিস তো, তোদের কথা শুনে আমার কবিতা পাচ্ছে। ওয়াশরুমে যাও, এখানে তোমার পচা কবিতার গন্ধ শুনতে কেউ ইন্টারেস্ট নই। স্বামী ভালো হয়ে যাও, ভালো হতেই জামাই লাগে না। তোরা থামবি? সবাই যে যার রুমে যা। মেহতাবের কথায় সৌরভ আর সৌমিক ছাড়া সবাই চলে গেল।
ভাইয়া, আই আস্ক সামথিং? বল, কি জানতে চাস? এত শপিং কি বাবির জন্য তুমি করছো? হ্যাঁ বলো বন্ধু, আমি তোমার ন্যাংটা কালের বন্ধু হয়ে জানতে ইচ্ছুক হচ্ছি। মেহতাব এর প্রতি উত্তরে কিছু না বলে সব শপিং ব্যাগে নিয়ে উপরে চলে গেল। বেড়ায় আমার ন্যাংটা কালের অপমান করলো। হ্যাঁ থাক, আমার বাল্যকালের ভাই, আসো কোলাকুলি করি। মেহতাবের রুমে মেঘের সাজা প্রায় শেষ। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। সে গোল্ডেন কালারের একটি কাতানের শাড়ি পরেছে, নীল কারুকার্য করা পাড়ের দিকে, নীল কালারের গর্জিয়াস ব্লাউজ, চোখে ঘন কাজল, ঠোঁটে রেড কালারের লিপস্টিক, চুলগুলো খোপা করা। মেঘ বেশ গর্জিয়াস মেকআপ পছন্দ করে না, তাই সে পার্লারের লোকদের কাছে সাজেনি। কিছুক্ষণ পর মেহতাব ফোন স্ক্রল করতে করতে রুমে ঢুকলো, আর মেঘকে এক নজর দেখে আবার নিচে চলে গেল। এতে মেঘের খুব অভিমান হলো। তারই কিছুক্ষণের মধ্যে মেহতাব আবার রুমে প্রবেশ করলো হাতে কিছু একটা নিয়ে, আর সেটা গয়নার বক্স থেকে খুলে নিজ হাতে মেঘের গলায় পরিয়ে দিল। একটি হীরের হার, দেখতে বেশ সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক দাম হবে। আর একটা বেলি ফুলের মালা চুলের খোপায় পরম যত্নে পরিয়ে দিল। তারপর মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এখন গেট আপ কমপ্লিট হয়েছে। মেঘ নিজের দিকে তাকিয়ে দেখল সত্যি ওই গলার নেকলেস আর বেলি ফুলের মালা খোপায় দেওয়ার পর তাকে আগের চেয়ে বেশি সুন্দর লাগছে। মেহতাব মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কি নেকলেসটা পছন্দ হয়নি? মেহতাবের কথার প্রতি উত্তরে মেঘ বলল, না, অনেক সুন্দর, কিন্তু এত দামি নেকলেস কি আমার মতো মেয়েকে মানায়? আপনি আমার থেকেও ভালো জীবন সঙ্গী পেতে পারতেন। আমি এই সুখ ডিজার্ভ করি না। তোমাকে পৃথিবীর সব থেকে দামি নেকলেস এনে দিলেও সেটা তোমার থেকে তুচ্ছ। তুমি অনেক কিছু ডিজার্ভ করো মেঘ। আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এই নিয়ে আর কোনো কথা যেন ফিউচারে না শুনি। আমি রেগে গেলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না। সো বুঝে শুনে কথা বল। মেহতাবের কথা শুনে মেঘ মেহতাবের দিকে ফিরে তাকালো। কিছু বলতে যাবে তখনই অরিন বেগম দরজা নক করে ঢুকে পড়লেন। অরিন বেগম মেঘের দিকে তাকিয়ে বললেন, বাহ, আমার মেয়েটাকে তো বেশ লাগছে, কারো নজর যেন না লাগে। এই বলে মেঘের কপালে একটা চুমু দিল আর মেহতাবকে উদ্দেশ্য করে বলল, রেডি হসনি কেন? নিচে কত গেস্ট এসেছে, তাদের সাথে দেখা করতে হবে। আর তোদের কিছু মেয়ে বন্ধুও এসেছে যারা বিয়েতে আসতে পারেনি, তোদের খুঁজছে। রেডি হয়ে মেঘমাকে নিয়ে তাড়াতাড়ি আয়, আমি ওইদিকে সামলাচ্ছি। ঠিক আছে, শান্ত হও। আমার ফ্রেশ হয়ে রেডি হতে 5 মিনিট লাগবে। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে যাচ্ছি। এই বলে অরিন বেগম রুম থেকে চলে গেলেন। অরিন বেগম যাওয়ার সাথে সাথে মেহতাব মেঘের ঘাড়ে হাত রেখে বলে ওঠে, Do you love me or not? Tell me honestly. মেহতাবের এই কথার প্রতি উত্তরে মেঘ কি বলবে সে ভেবে পায় না, কারণ সে নিজেই জানে না সে মেহতাবকে ভালোবাসে কিনা। মেঘ কিছু বলতে যাবে তখনই অহনা রুমে নক করে বলে ওঠে, আমি কি আসতে পারি? অহনার গলা শুনে মেঘ আর মেহতাব নিজেদের থেকে দূরে সরে যায়। মেহতাব লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায়, আর মেঘ নিজেকে শান্ত করে বলে, হ্যাঁ, আসতে পারো আপু, অনুমতি নেওয়ার কি আছে। এই শুনে অহনা রুমে প্রবেশ করে। সে মেঘকে দেখে মাথায় হাত রেখে বলে, আমি খুব খুশি যে তোরা দুজন নিজেদের বিবাহিত জীবন গুছিয়ে নিতে শিখেছিস। আমার সেই পুচকে বোনটা কত বড় হয়ে গেছে, নিজের সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখেছে। মেহতাবের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই খুব ভাগ্যবতী। এই বলে অহনা মেঘকে জড়িয়ে ধরে। মেঘও অহনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না করছিস কেন পাগলি? চল নিচে যাই, মা বাবা তন্নি অন্নি এসেছে, দেখা করবি না? অহনা মেঘের চোখের পানি মুছে দেয় আর দুজনে নিচে চলে যায়। নিচে অনেক গেস্ট এসেছে, আর হুল্লোর পার্টি মেহতাব আর মেঘের জন্য প্ল্যান আসছে। কি বোরিং লাগছে। মেঘ ভাবে আর মেহতাব ভাইয়া কখন আসবে? গালে হাত দিস না, জামাই তাড়াতাড়ি মরবো। রৌফের কথা শুনে সৌরভ রাগ করে আর বলে ওঠে, ওর জামাই সম্পর্কে কটু কথা বললে খারাপ হয়ে যাবে কিন্তু রৌফের বাচ্চা। সৌরভের কথা শুনে সবাই সৌরভের দিকে অবাক দৃষ্টিতে তাকায়, আর সৌম্য বলে ওঠে, ভাইয়া,
এটা তো মিথিলার ফিউচার হাজবেন্ডকে বলা হয়েছে, তোমার এই লাগছে কেন? ডাল মে কুছ কালা হে। সৌরভ মিথিলার দিকে তাকায়। মিথিলা যে সৌরভের কথায় রেগে আছে তা বুঝে যাচ্ছে। সৌরভ আমতা আমতা করে বলল, এখানে মেয়েদের মধ্যে সবার বড় মিথিলা, আর ছেলেদের মধ্যে ধরতে গেলে আমি। আর সামির তো ভালো করে বুঝিয়ে বলতে পারে এই বিষয় সব। সামির দোস্ত, বুঝিয়ে দে তো সব কটা চোখে আঙ্গুল দিয়ে। সামির সবার দিকে তাকায়। সবার দৃষ্টি এখন তার দিকে। সেই একমাত্র জানে যে মিথিলা আর সৌরভ দুজন দুজনকে নিজের থেকেও অনেক ভালোবাসে, দুজন দুজনের প্রাণ। সে একবার মিথিলা আর সৌরভকে পার্কে হাঁটতে দেখেছে হাত ধরে। তাকে সৌরভ আর মিথিলা অনেক করে বুঝিয়েছে, বারণ করেছে কাউকে যেন না বলে তাদের সম্পর্কের কথা। সেও কাউকে বলেনি। এসব কথা সামির মনে করেছিল, তখনই রৌফের ডাকে তার হুঁশ ফেরে। ওই গাদা কি হইল? না, কিছু হয়নি। আসলে ব্যাপারটা বেশ জটিল। তো মেইন টপিকে আসা যাক, সবাই মনোযোগ দিয়ে শুনবা। আমরা জানি সৌরভ সবার বড় আর মিথিলাও সবার বড়। তো ও কথা শেষ করতে দে, সামির নার্ভাস হইতেছে দেখতেছস না? চুপ থাক, কইতে দে। সো ওরা বড় হওয়ার কারণে একজনের অপমান অন্যজন সহ্য করতে পারে না, সুতরাং সৌরভের কথাটা গায়ে লাগছে। সামিরের কথা শেষ হওয়ার পর এই নিয়ে কেউ কথা বাড়ায়নি। সবাই সোফায় বসে গল্প করতে লাগলো। তখনই মেঘ আর অহনা নিচে নেমে এলো। তা দেখে শাম্মী বলল, আচ্ছা, একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে ওই দিন যে মাহতাব ভাইয়া বলল যে সে লন্ডন চলে যাবে, সেটা কি সত্যি? বোন আর কইস না, তোর ভাই তো মেঘের প্রেমে হাবুডুবু খাইতেছে। এতদিনে মেঘের প্রেমে তো পড়ছে, কিন্তু বলতে পারতেছে না বা স্বীকার করতেছে না। ও চায় যে মেঘ আগে বলুক, বা মেহতাব হয়তো জানে না মেঘের জন্য সেম ফিল করে কিনা। বুঝলাম। তো আমাদের তাদের হেল্প করা উচিত, তাই না? একটা কথা বলি সিমরান, রাগ করিস না। আসলে তুই কি তোর সিম রিচার্জ করছস যে তোর মাথা কাজ করতেছে? রৌফের কথা পাশের কিছু ছেলে শুনতে পায়, আর তারা না চাইতেও ফিক করে হেসে দেয়। এইদিকে সিমরানের অনেক রাগ হয়, কিন্তু প্রকাশ করে না, গেস্টরা আছে বলে। কিন্তু প্রতি উত্তরে সিমরান বলে, তোমার বিকাশ থেকে রিসার্চ করছি। ওই যে তোমার ডেইলি নিউ গার্লফ্রেন্ডদের প্রতি সপ্তাহে বলো আমাকে কিছু সেন্ড মানি করবা, জানো? আসলে আজ না আমাদের বাসার সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে। আমি যদি সাবান শ্যাম্পু দিয়ে গোসল না করি, তাহলে তো আমার গায়ের থেকে, চুলের থেকে গন্ধ আসবে, আর সবাই বলবে রিতার বয়ফ্রেন্ডের গায়ে গন্ধ। তোমার কি ভালো লাগবে? এভাবেই তো টাকাগুলো নাও, আর আমি রিচার্জ করি। সিমরানের কথাগুলো অনেক জোরে বলাতে সবাই এখন ওদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অহনার মেঘ ওদের দিকে তাকিয়ে আসছিল, ওদের কানেও যায়। রূপ ভীষণ লজ্জা পায়, তাই সে টয়লেটের কথা বলে এক দৌড়ে উপরে চলে যায়। অহনার মেঘকে দেখে সবাই টপিক চেঞ্জ করে বলে, ওয়াও মাই ডিয়ার ভাবিরা, তোমাদের অনেক সুন্দর লাগছে। অনেক। আসো তোমাদের স্টেজে বসিয়ে দিই। শাম্মী, সিমরান, মিথিলা, মেঘ আর অহনাকে স্টেজে বসিয়ে নিজেরা পাশে বসে পড়ে। তখনই আহতাব আর মেহতাব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। মেহতাব আর আহতাব সেম ডিজাইনের পাঞ্জাবি পরেছে। আহতাবের গায়ের রং অত ফর্সা না হলেও দেখতে সুন্দর, আর মেহতাবকে প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে। তো আহতাব আর মেহতাব নিচে নামতে থাকে। নিচে নামার পরেই একটা মেয়ে শর্ট ড্রেস পরা, দেখতে বেশ সুন্দরী, মেহতাবের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সিমরান, শাম্মী, মিথিলা মেঘের রিয়াকশন দেখতে তার দিকে তাকায়। মেঘ প্রকাশ না করলেও সে যে মেয়েটার উপর ভীষণ রেগে আছে আর কাছে পেলে তাকে কাঁচা চিবিয়ে খেত তা ঠিকই বুঝতে পারে তারা। তাই তারা মেঘকে বলে, ভাবি ওই মেয়েটা মেহতাব ভাইয়ার ফুফাতো বোন, তার নাম টিনা, সেও লন্ডনে পড়াশোনা করেছে। ভাবি জানো, ওই মেয়েটা না ভাইয়ার সাথে আঠার মতো চিপকে থাকে। আই থিংক শি লাইক মেহতাব ভাইয়া। এতক্ষণ মেঘ সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে যতই শান্ত স্বভাবের মেয়ে হোক না কেন, নিজের স্বামীকে অন্য মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরবে, এটা কোনো স্ত্রী সহ্য করবে না।
মিথিলার ডাকে মেঘের হুঁশ ফিরল। ভাবি অত ভেবো না, ওই মেয়েটাকে মেহতাব ভাইয়া পাত্তাও দেয় না। আর বাকি রইল টিনার কথা, কাঁঠালের আঠাকেও তেল দিয়ে সরানো যায়, ওর মলম আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি। এই বলে মিথিলা মেঘকে জড়িয়ে ধরে। চিন্তা করো না, তোমার ভাইয়ার ওপর আমার ভরসা বিশ্বাস দুটোই আছে। সেই ভরসা এত শুকনো নয়। আমি কিছু মনে করিনি। তারপর সিমরান, শাম্মী, মিথিলা সেখান থেকে মেহতাবের কাছে চলে গেল। তখনই অন্নি আর তন্নি এসে দুজনকে দুদিক থেকে জড়িয়ে ধরে। মেঘ আর অহনা দুজনকে দেখে খুব খুশি হয়। অন্নি বলে ওঠে, আমাদের তো ভুলেই গেছো এত সুন্দর জামাই পেয়ে। অহনা আর মেঘ অন্নির এমন আচরণে হেসে দেয়। হাসছো কেন? তোমরা এই বাড়িতে আসার পর একটা ফোনও দাওনি, শুধু বাবা মাকে ফোন দিয়ে বলেছো ওরা খেয়েছে ঘুমিয়েছে কিনা, আমাদের সাথে একটু কথা বলনি। ঠিক আছে বাবা, এই জন্য এত অভিমান? এই বলে মেঘ দুজনকে জড়িয়ে ধরল। তখনই ইমরান সাহেব আর মৌমিতা বেগম এসে তাদের পাশে বসল। ইমরান সাহেবকে দেখে অহনা আর মেঘ দুজনেই জড়িয়ে ধরল। তা দেখে মৌমিতা বেগম বলে উঠল, বাবাকে পেয়ে তো আমাকে ভুলেই গেছিস তোরা। আর একটা কথা ছিল, আমায় ক্ষমা করে দিবি মেঘ। আমি জানি আমার পাপের ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস কর আমি তোকে কোনো সময় খারাপ চোখে দেখিনি। আমি ভাবতাম তোর জন্য তোর মা মারা গেছে, তোর মাকে আমি নিজের বোনের মতন দেখেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি এতে তোর কোনো দোষ নেই। আমার একটি বারের জন্য মাফ করে দে। মেঘ মৌমিতা বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মেঘ মৌমিতা বেগমকে তার মায়ের চোখেই দেখে এসেছে আজ পর্যন্ত। সে নিজেও জানে মৌমিতা বেগম দুই একটা কটু কথা শোনালেও কখনোই তার গায়ে হাত তোলেনি বা অবহেলা করেনি। সেও মেঘকে নিজের মেয়েদের মতোই ভালোবেসেছে, কিন্তু প্রকাশ করেনি। মেঘ কলেজে যাওয়ার সময় ও কোনো কাজ করার আগেই উঠে দেখত সবকিছু আগে থেকেই করা হয়ে গেছে। অন্নি তন্নিকে বলতে বারণ করলেও সে দেখেছে তার মামি তার জন্য টিফিন আর কিছু টাকা লুকিয়ে অন্নি তন্নিকে ব্যাগে রাখতে বলেছে। সেই মানুষটা তার সামনে নিজেকে খারাপ প্রকাশ করতে চেয়েছে, কিন্তু ভেতর থেকে তাকে প্রচুর ভালোবেসেছে। তখনই অহনার ডাকে মেঘ ভাবনার জগৎ থেকে ফিরে এলো। মাকে ক্ষমা করে দে মেঘ, সে তার ভুল বুঝতে পেরেছে। সে তোকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে। হয়তো তোকে খারাপ লাগার জন্য কিছু কটু কথা শুনিয়েছে, কিন্তু বিশ্বাস কর সে সব সময় বলতো তোর দিকে যেন খেয়াল রাখি। অহনার কথা শেষ হতেই মেঘ মৌমিতা বেগমের উদ্দেশ্যে বলল, মামি বিশ্বাস করো আমি তোমাকে কখনোই খারাপ চোখে দেখিনি। তোমার মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছি। তোমাকে আমার থেকে ক্ষমা চাইতে হবে না। আমি তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। এসব বলে তুমি আমার ঋণের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছ। এই বলে মেঘ মৌমিতা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মৌমিতা বেগমও তাকে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করছে কেন আমার লক্ষ্মী মেয়েটা? কোনো মেয়ে তার খুশির দিনে কান্না করলে কি কোনো মায়ের ভালো লাগে? কান্না থামাও, নাহলে কিন্তু আমার বকা খাবে। তোমাদের এভাবে দেখার ইচ্ছে আজ তাহলে পূরণ হলো। তাদের এভাবে দেখে অন্নি বলে ওঠে, এক মেয়েকে আদর করলে হবে? আমরা কি পর হয়ে গেছি নাকি? এই কথা শুনে মেঘ, ইমরান সাহেব আর মৌমিতা বেগম হেসে দেয় আর তার 4 মেয়েকে একসাথে জড়িয়ে ধরে। তখনই অন্নি আবার বলে ওঠে, এই খুশিতে একটা পিক তো তোলাই যায়। অন্নির মতামতে সবাই সম্মতি জানায় আর তারা একটা ফ্যামিলি ফটো তোলে। বাহ, দারুণ হয়েছে, এটা আমি ফ্রেমে করে ঘরে টানিয়ে রাখবো। তখনই মৌমিতা বেগম আর ইমরান সাহেব অহনা আর মেঘকে বলে মিনহাজ সাহেব আর অরিন বেগমের সাথে দেখা করতে চলে যায়। সঙ্গে সঙ্গে হুল্লোড় পার্টির আগমন ঘটে। তারা আসার পর সিয়াম বলে ওঠে, তো ভাবিরা, আমারে আপনার বোনদের সাথে একটু আলাপ করায় দেন। আমরা একটু চিনি জানি এই রমণীদের পরিচয়। সিয়ামের কথা শুনে অন্নি বলে ওঠে, আমি থাকতে আমার বোন কেন কষ্ট করবে বিআই সাহেব? চলুন আমরা সবাই একটা জায়গায় বসে পরিচিত হয়ে নিই। অন্নির কথা মতো সবাই অন্যদিকে চলে যায়, শুধু সিমরান আর মেহসান থেকে যায়। তাদের মেঘ আর অহনাদের কোনো সমস্যা হয় কিনা সেটা দেখার জন্য থেকে যেতে হয়। মেহসানকে দেখে মেঘ আর অহনা বলে ওঠে, মেহসান, তোমাকে সকাল থেকে দেখি নাই, কোথায় ছিলে?
আসলে ওর বেশি চকলেট খাওয়ার জন্য পাতলা পায়খানা হয়েছে। সো ও সারাদিন ওয়াশরুম থেকে রুমে আসছিল আর যাচ্ছিল। ও, আমাকে তো কেউ বলোইনি। সিরিয়াস কিছু না, ডোন্ট ওয়ারি। আসলে ভাবি, শপিং মলে সিমরান আপু বলছিল যে আমার পাতলা পায়খানা হয়েছে, তাই তো এখন ভুগতে হচ্ছে। তাই বললে মিথ্যা কথা বলা মহাপাপ। এই যে আবার আরেকটাকে বলল এখন আমার নষ্ট কাটিজ্য ভুগতে হবে। মেহসানের কথা শেষ হতে না হতেই তার আবার টয়লেট পেয়ে গেল আর সে এক দৌড়ে উপরে চলে গেল। তা দেখে সিমরান মেঘ আর অহনাকে উত্তেজিত হতে বারণ করে নিজেও মেহসানের পিছন পিছন দৌড় দিল। তখনই আহতাব সেখানে উপস্থিত হলো আর মেঘকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো শালিকা? তোমার বর তো তোমাকে খুঁজে পুরোই বেহাল। ওই সামনে আমার আর মেহতাবের স্টেজ করা হয়েছে, তুমি ওখানে যাও আর আমি আর মোহনা এই স্টেজে বসছি। আহতাবের কথা শুনে মেঘ খুশি হলো কিন্তু প্রকাশ করল না। সে অহনাকে জড়িয়ে ধরে মেহতাবের স্টেজে রওনা হলো। তখনই আহতাব পেছন থেকে ধন্যবাদ দিল। মেঘ পেছনে ফিরে তাকাতেই আহতাব আবার বলে উঠল, আসলে আমি তোমাকে অন্য কারণে ধন্যবাদ দিচ্ছি। তুমি মেহতাবের সাথে মানিয়ে নিয়েছ। তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি জানি আমার জীবনে কখনো ক্ষমা হয় না, কিন্তু কি করব বলো? নিজে মোহনাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আর আমি এটাও চাইনি তোমার জীবন নষ্ট হোক। আল্লাহ আমায় ক্ষমা করে দিও। আহতাবের কথা শুনে মেঘ একটা স্নিগ্ধকর হাসি দিয়ে বলল, জিজু, আপনি কোনো ভুল করেননি, দয়া করে ক্ষমা চাইবেন না। আপনার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম, তাই আমি চাই আপনি এই জন্য নিজেকে দায়ী মনে করবেন না, প্লিজ। মেঘের কথা শুনে আহতাব খুব খুশি হলো। সে প্রতি উত্তরে মেঘকে বলল, এ না হলে আমার শালি। ঠিক আছে, আমি তোমার কথা মানব। আমার একটা সত্য আছে। মেঘ একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে জিজু, বলুন কি শর্ত। আহতাব বলে উঠল, আমার তো আপন কোনো বোন নেই। শাম্মী, মিথিলা ওরা তো সবসময় থাকবে না, মামনির সাথে চলে যাবে। আমি চাই আমার একটা বোন থাকুক, যে আমাকে ভাইয়া বলে ডাকবে, যে আমার কাছে আবদার করবে, আর কোনো কিছুর প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবে। যদি না বলো তাহলে ভাববো তুমি আমাকে ভাই মনে করো না। আহতাবের কথা শুনে মেঘ একটা মুচকি হাসি দিল আর বলল, অবশ্যই বলবো ভাইয়া, আপনার বোন কিন্তু খুব আহ্লাদি, সামলাতে পারবে তো? মেঘের কথা শুনে অহনা হেসে দিল আর আহতাব মেঘের মাথায় হাত রেখে মুচকি হাসি দিল আর বলল, আলবাত পারবো। তারপর সে আহতাব আর অহনাকে বলে মেহতাবের কাছে চলে এলো। মেহতাব সেখানে বসে ফোন ঘাঁটছিল আর কিছু মেয়ে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু মেহতাবের সেদিকে খেয়াল নেই। মেহতাব ফোনের স্ক্রিনের থেকে সামনে তাকাতেই মেঘকে দেখতে পেল। মেঘের উদ্দেশ্যে বলে উঠল, তোমার আসতে এত লেট কেন হয়েছে? আসলে ভাইয়ের সাথে কথা বলছিলাম। ঠিক আছে, বসো। এই বলে মেহতাব মেঘের হাত ধরে মেঘকে বসিয়ে দিল। মেঘ বসে মেহতাবের উদ্দেশ্যে বলল, আপনার ফ্যান ক্লাবের মেয়েরা আপনার দিকে তাকিয়ে আছে, তাদের সাথে কথা বলতে পারতেন। আমার জন্য কেন অপেক্ষা করছিলেন? মেঘের কথা শুনে মেহতাব বাম দিকে তাকালো। সত্যি কিছু মেয়ে তার দিকে তাকিয়ে আছে। সে এই জিনিসটা বুঝতে পারে যে মেঘের তা সহ্য হচ্ছে না, তাই মেঘকে আর একটু জ্বালাতে সে বলল, আমি তো জানতাম না আমার ফ্যান ক্লাবে এত সুন্দরী মেয়েরা আছে, তাহলে বিয়েই করতাম না। মেহতাবের কথা শুনে মেঘ অভিমান করে বলল, এখন তো ভালোই লাগবে, আমি তো আপনার কাছে পুরনো হয়ে গেছি। মেঘের কথা শুনে মেহতাব মেঘের মাথা উঁচু করে চোখের সামনে চোখ মিলিয়ে মেঘের হাত তার বুকের বাম দিকে ধরে বলল, তুমি কি জানো, তুমি আমার জীবনে না এলে এই জীবনের মূল্য আমি কোনোদিন বুঝতে পারতাম না। রোজ সকালে তোমার সেই মায়া ভরা চেহারা না দেখলে আমার দিনই কাটতে চায় না। তোমার মুখের মায়া আমায় প্রতিদিন তোমার দিকে আকর্ষিত করে, তোমাকে নতুন করে পাওয়ার ইচ্ছে জাগ্রত করে। তুমি আমার জীবনের সাথে মিশে গেছো, তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। তুমি আমার আধুরে মায়াবিনী। মেহতাবের এমন কথায় মেঘ কিছুটা ঘাবড়ে যায়। সেটা লক্ষ্য করে মেহতাব পরিস্থিতি সামাল দিতে আবার বলে ওঠে, রিল্যাক্স, ঘাবড়ে যাওয়ার কি হলো? উই আর ম্যারিড অ্যান্ড ইটস নর্মাল। তোমার কি আমার কমপ্লিমেন্ট পছন্দ হয়নি?
মেহতাবের কথা শুনে মেঘ বলল, তেমন কিছু নাই, প্রথমবার আপনার মুখে আমার প্রশংসা শুনেছি, তাই হজম করতে একটু কষ্ট হয়ে গেল। এটা জাস্ট ট্রেলার ছিল, এখনো অনেক কিছু বাকি। আমি তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বলিয়ে ছাড়বো, মিসেস মেহতাব চৌধুরী। এতক্ষণ এই কথাগুলো সৌরভ আর মিথিলা লুকিয়ে লুকিয়ে শুনছিল। সৌরভ মিথিলাকে বলল, মিথু পাখি, এ তো মেঘনা চিনি তুফান। মিথিলা বলল, সৌরভ তুমি ঠিকই বলেছ, কিন্তু হঠাৎ কি এমন হলো মেহতাব ভাইয়া কাহিনীটাই উল্টো করে দিল? আই থিঙ্ক মেবি টিনা ওই মেহতাব ভাইয়াকে কিছু বলেছে। যাই বলুক না কেন, ভালো হয়েছে, চলো যাই। এই বলে সৌরভ মাইক নিয়ে মেহতাব, মেঘ, আহতাব আর অহনাকে কাপল ডান্সের জন্য স্টেজে রাখল। মেঘ যেতে না চাইলেও মেহতাবের মান রাখতে তাকে যেতে হয়। তখনই গান চালু করে দেয় সৌরভ। মেহতাবদের সাথে আরো কিছু কাপল যোগ দেয়। সুযোগ বুঝে মিথিলা আর সৌরভও ড্যান্স ফ্লোরে নেমে যায়। সবাই এনজয় করতে থাকে গানের সাথে তাল মিলিয়ে। মেহতাব মেঘের সাথে ড্যান্স করার পুরোটা সময় মেঘের দিকে তাকিয়েছিল। এতে মেঘ অবশ্য লজ্জা পেয়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটি একটি আলাদা অনুভূতি। এইসব যখন মেঘ ভাবছিল, তখন হঠাৎ মেহতাব বলে উঠল, লজ্জা পাচ্ছ নাকি? মেহতাবের কথায় মেঘ লজ্জায় যেন কুকড়ে যায়, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, অনেক লোক তো, তাই একটু প্রবলেম হচ্ছে। তোমার অসুবিধা হলে থেমে যাই। প্রথমে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। এই বলে মেহতাব আর মেঘ পুরো ড্যান্স শেষ করে। তারপর সবাই মিলে কথাবার্তা বলে। মেহতাব আর আহতাব গেস্টদের সাথে মেঘ আর অহনাকে পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে আনন্দ ফুর্তি করে রিসেপশন পার্টি শেষ করে। তারপর সব গেস্টরা চলে যায়। মেঘ আর অহনাদের পরিবারও চলে যায়। অরিন বেগম আর মিনহাজ চৌধুরী তাদের অনেক জোর করছিল থাকার জন্য, কিন্তু তারা থাকে না। সবাই চলে যাওয়ার পর যে যার যার রুমে ফ্রেশ হতে চলে যায়। মেহতাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে, কিন্তু মেঘের দেখা নেই। তাই সে মেঘকে খুঁজতে বের হতেই যাবে, তখনই টিনা হুট করে রুমে ঢুকে পড়ে আর মেহতাবকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ বেবি। টিনাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে মেহতাব ভীষণ রেগে যায়। সে এক ধাক্কায় টিনাকে দূরে সরিয়ে দেয়। টিনা তখনই একটা শয়তানি হাসি দিয়ে বলে, আর কত দূরে থাকবে আমার থেকে? সারা জীবন তো আমার সাথেই কাটাতে হবে। যেদিন ফার্স্ট তোমাকে লন্ডনে দেখেছিলাম, তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিলিভ মি বেবি, আই লাভ ইউ সো মাচ। টিনার কথা শুনে মেহতাব নিজের রাগকে কন্ট্রোল করে বলে, টিনা, আমি কি কোনোদিনও বলেছি আমিও সেম ফিল করি? তুমি আমার ফুপ্পির মেয়ে, তাই তোমাকে এতদিন সহ্য করেছি, কিন্তু তুমি সুবিধার নও। এভাবে কেন বলছো মেহতা? ওই মেয়েটার জন্য, তাই না? ওই মেয়েটা তোমাকে ভুং ভাং বুঝিয়েছে। আই উইল কিল হার ব্লাডি বিচ। মেহতাব এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, আর টিনার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর টিনাকে উদ্দেশ্য করে বলে, নেক্সট টাইম বলার আগে সেকেন্ডবার ভাববে কার সম্পর্কে কথা বলছো। আমি মেয়েদের গায়ে হাত তুলিনি কোনোদিন, বাট তোমারও বোঝার মতো সেন্স নেই। তুমি তো নির্বোধ। গেট লস্ট ফ্রম হিয়ার। মেহতাবের কথা শুনে টিনা বেরোতেই যাবে, তখনই তার মেঘের সাথে ধাক্কা লাগে। সে মেঘের দিকে রাগী চোখে তাকিয়ে চলে যায়, কিন্তু মেঘের মাথাতেই ঢোকে না কি এমন করলো সে রুমে ঢুকে মেহতাবকে রুমের কোথাও দেখতে পায় না। বারান্দায় গিয়ে দেখতেই মেহতাবকে দোলনায় বসে থাকতে দেখতে পায়। তাই সেও মেহতাবের পাশে বসে পড়ে আর বলে ওঠে, কিছু কি হয়েছে? মেঘের গলা শুনে সে পাশে মেঘকে বসে থাকতে দেখে মেঘকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, একটা কথা বলবো? বলুন। তুমি কোনোদিনও আমায় ছেড়ে চলে যাবে না তো? মেহতাবের এমন প্রশ্নে মেঘ কিছুটা অবাক হয়, কিন্তু নিজেকে সামাল দিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আগে জবাব দাও, যাবে না তো আমায় ছেড়ে? ঠিক আছে, যাব না। এবার মেহতাব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কোলে হেলান দিয়ে পা দুটো দোলনায় তুলে আকাশের দিকে তাকায়। মেহতাবকে এমন করতে দেখে মেঘ একটা মুচকি হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর তারা দুজনেই কখন ঘুমের দেশে তলিয়ে যায় কেউ টের পায় না। ভোরের আলো চোখে পড়তেই মেহতাব আর মেঘ দুজনেরই ঘুম ভেঙে যায়। মেঘ ভাবে মেহতাব এখনো ঘুমাচ্ছে, তাই সে মেহতাবের কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়। মেহতাব টের পেলেও বুঝতে দেয় না
মেঘ মেহতাবকে ডাকতে যাবে, তখনই মেহতাব মেঘকে আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। এবার দরজায় ঠক ঠক আওয়াজে দরজা খুলতেই মেঘ উঠতেই যাবে, তখনই মেহতাব মেঘের হাত ধরে তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। মেহতাবের এমন আচমকা টান দেয়াতে মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। মেঘকে এমন ভয় পেতে দেখে মেহতাব মুচকি হেসে দেয়। এতে মেঘ আরো বেশি রেগে যায় আর বলে, ছাড়ুন, আমায় দরজা খুলতে হবে। বাবা, তুমি রাগ করতে পারো নাকি? রাগ করতে পারো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি শুধু লজ্জা পেতে পারো। মেহতাবের এমন কথার প্রতি উত্তরে মেঘ বলে ওঠে, আপনি লজ্জায় ফেলে দেন তাই। ও তাই বুঝি, তাহলে আর একটু ফেলি। এই বলে মেহতাব মেঘের কাছাকাছি আসতে থাকে। তখনই মেহতাবের ফোন আসে। এই সুযোগে মেঘ নিজেকে ছাড়িয়ে দৌড় দেয়। তা দেখে মেহতাব একটা মুচকি হাসি দিয়ে ফোন রিসিভ করে। নিচে সবাই বসে নাস্তা করছিল। মেঘ আর মেহতাবও সেখানে উপস্থিত হয়। অরিন বেগম ওদের বসতে বলেন, কিন্তু মেঘ অরিন বেগমকে নিজের জায়গায় বসিয়ে দিয়ে নিজে আর অহনা মিলে সবাইকে সার্ভ করে দিতে থাকে। তা দেখে অরিন বেগম খুব খুশি হন যে তারা নিজেদের সংসারে হাল ধরতে শিখেছে। সবাই নাস্তা খেয়ে উঠতেই মেহতাবের বন্ধুরা অরিন বেগম আর মিনহাজ চৌধুরীকে বলে, আন্টি আজকে আমরা ফিরে যাবো। মেহতাবের বিয়ার সব অনুষ্ঠান শেষ, আর থাকা পসিবল না। সৌরভের কথা শুনে অরিন বেগম বলে, সে কি বাবা, না আজ না, আরো 2 দিন থাকবে, তারপর তোমাদের ভালো করে দেখার সুযোগ পাইনি। আজ যেও না বাবা। মেহতাব, ওদের থাকতে বল। মেহতাব অরিন বেগমের কথা শুনে সৌরভদের বলে, তোদের তো কোনো কাজ নেই যে ছুটি নিয়ে প্রবলেম, সো ফিরে গিয়ে কি করবি? আর কয়েকদিন থেকে যা, আমি আর তোরা একসাথে লন্ডনে ব্যাক করব। সৌরভ এবং মেহতাব লন্ডনে বিজনেস হোল্ডার, আর বাকিরা ওই কোম্পানিতে উচ্চ পদে জব করে। ঠিক আছে আন্টি, যেহেতু ভালো করে দেখেন নাই তাই থেকে গেলাম। সামির সৌরভের কথা শুনে কানে ফিসফিস করে বলে, সৌরভ যাচ্ছে না তার মিঠু পাখির টানে? প্রমাণ করা লাগবে না নিশ্চয় সৌরভ ডার্লিং। এই কথা বলে সামির হেসে দেয়। সামিরের কথা শুনে সবাই না জেনেই মজা করে হেসে দেয়, কিন্তু সৌরভ আর সামির তা দেখে পরিস্থিতি সামাল দিতে আরো জোরে হেসে উড়িয়ে দেয়। অরিন বেগম বলে ওঠে, অনেক হাসি ঠাট্টা হয়েছে, এখন সবাই গিয়ে ব্যাগ গুছাও, কালকে কিন্তু ভোর ভোর বেরোতে হবে। অরিন বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকায়, আর মেহসান বলে ওঠে, কেন মা, আমরা কি কোথাও যাচ্ছি? ওই সময় তার দাদি সেখানে উপস্থিত হয় আর বলে ওঠে, আসলে দাদুভাই, আমরা তোমার দাদু বাড়ি যাচ্ছি। মেহতাব দাদুভাই আর তার বন্ধুরা তো চললেই যাইব, আর মিথিলা, শাম্মী, সিমরান আর সৌম ওগো পরিবারও চলে গেছে, ওরা তো যাইব গা। আবার কবে আসে না আসে, তাই সবাই একলগে তোমার দাদুর পৈতৃক ভিটায় ঘুরতে যাবো। কি বলো দাদুভাই আর দিদুমণিরা? মার্জা বেগমের কথা শুনে সবাই খুব খুশি হয় আর সম্মতি জানায়। তারপর সবাই নিজেদের রুম গুছগাছ করতে চলে যায়। শুধু টিনা থেকে যায়। সে মার্জা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমিও কি যাব নানুমণি? টিনার কথায় মার্জা বেগম বলে ওঠে, তরে কি আলাদা কইরা নিমন্ত্রণ পাঠানো লাগবো? থ্যাংক ইউ নানুমণি, ইউ আর বেস্ট। এই বলে মার্জা বেগমকে জড়িয়ে ধরে। হয়েছে, আর ঢং করন লাগতো না, গিয়া ব্যাগ গুছাও, আর তোমার ভাবিগো কিছু লাগে কিনা দেখো, যাও। এই বলে মার্জা বেগম চলে যায়, আর টিনা শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, এখন দেখবো না, শুধু দেখবো যে এই টিনা কি কি করতে পারে। এই বলে সে নিজের রুমে চলে যায়। সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে প্ল্যান করছে ওখানে গিয়ে কি কি করবে। সবাই গোল বৈঠক করে বসেছে। সবাই উপস্থিত, শুধু বড়রা ছাড়া। শোনো ভাইয়েরা আর বোনেরা, আমরা চাইতেছি মজা আনন্দ করতে, তাই কিছু রুলস ফলো করতে হইব। যেমন বলা যায়, কেউ তার পার্সোনাল ইস্যু সেখানে আনতে পারবো না। বিজনেস বা ফোন নিয়ে পড়ে থাকা এইসব চলবে না। ওখানে আমরা প্রকৃতি এনজয় করব, সো কেউ ফোন নিয়ে যেতে পারবো না। যদি জরুরি কল দেওয়ার থাকে তাহলে অরিন আন্টির কাছ থেকে ফোন নিয়ে কল দিবা। সবাই একমত? এই বলে সৌরভ উপরে এক হাত জাগায়। সবাই কিছুক্ষণ নীরবতা পালন করে। তারপর সবাই সৌরভের কথায় সহমত পোষণ করে। রূপ বলে ওঠে, ভাই আবার এটা কইস না যে হাঁটতে পারুম না, বা বজ্র পদার্থ বাড়িতে রেখে আসত। রৌফের কথা শুনে সিয়াম হেসে বলে ওঠে, এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ,
তোর মুখ থেকে যেই কথা বাইরেতেছে তা বজ্র পদার্থ থেকে কম না। সিয়ামের কথা শুনে সৌমিক সাবধান করে বলে, মেঘ আর অহনা ভাবি আইতাছে, তাদের সামনে অন্তত নিজের মান সম্মান রাখো। সৌমের কথা শুনে মেহতাব আর আহতাব সামনে তাকায়। মেঘ আর অহনা সবার জন্য চা আর কফি নিয়ে এসেছে। সবাইকে দেয়া শেষ করে তারা মিথিলার পাশে বসে পড়ে। মিথিলা তা দেখে বলে ওঠে, আরে ভাবিরা, এত লজ্জার কি আছে? আর কি আছে? হাজবেন্ডের পাশে বসতে কি আর পারমিশন লাগে? মিথিলার কথায় অহনা আর মেঘ কিছুটা ভড়কে যায়। মেঘ মনে মনে বলে, আমি আবার কখন লজ্জা পেলাম? তাই নাকি? এই বলে সামনে তাদের দুজনকে নিয়ে মেহতাবের পাশে মেঘকে আর আহতাবের পাশে অহনাকে বসিয়ে দেয়। আর মেঘকে পাশে বসাতে গিয়ে মজা করে কোলেই বসিয়ে দেয়। তা দেখে ঠাট্টা করে তৌব বলে ওঠে, মিথিলার এক কথা মেঘ ভাবি আপডেট ছয় সোজা কোলে। তৌফের কথায় কেউ হাসি থামাতে না পেরে হেসে দেয়। অহনা, আহতাব আর মেহতাবও হেসে দেয়। এবার মেঘ ভীষণ লজ্জা পায় আর মেহতাবের কোল থেকে নেমে পাশে বসে পড়ে। মেঘকে লজ্জার হাত থেকে বাঁচাতে মেহতাব সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত লজ্জার কি আছে, আমরা দুজন বিবাহিত। মেহতাবের কথা শুনে সবাই মুখ দিয়ে শীষ বাজাতে শুরু করে আর কেউ তো হাততালি দেয়া শুরু করে। এতে মেঘ আগের থেকে 3 গুণ বেশি লজ্জা পেয়ে যায়। মেঘ মেহতাবের দিকে তাকায় তার রিয়াকশন দেখতে। মেহতাবের কিছুই হয়নি, এমন ভাব নিয়ে ফোনে বিজি হয়ে আছে। মেঘ আর কিছু বলে না। সবাই অনেক প্ল্যান করে, তারপর যে যার রুমে চলে যায়। মেঘ রুমে ঢুকতেই অনেকগুলো প্যাকেট দেখতে পায়। এগুলো কিসের প্যাকেট সে বুঝতে পারে না, তাই সে একটি প্যাকেট হাতে নিয়ে দেখার চেষ্টা করে এগুলো কি। তখনই সে দেখতে পায় এতে স্পষ্টভাবে তার নাম লেখা আছে। সে কৌতূহল বশত প্যাকেটটি খুলে দেখে, সেখানে একটি লাল রঙের শাড়ি। এমন করে মেঘ প্রতিটি প্যাকেট খুলে দেখে। প্রতিটি প্যাকেটে ভিন্ন ভিন্ন রঙের 10টি শাড়ি। সে বুঝতে পারে এগুলো মেহতাবের কাজ, সেই হয়তো তার জন্য কিনেছে। তাই সে মেহতাবকে খুঁজতে যাবার জন্য বেরোতে যাবে, তখনই কারো বুকের সাথে তার পিঠ ধাক্কা খায়। সে পেছনে তাকিয়ে দেখতে পায় মেহতাব দাঁড়িয়ে আছে। সে মেহতাবকে উদ্দেশ্য করে বলে ওঠে, এগুলো কি? তোমার চোখে প্রবলেম হলো নাকি? দেখতে পাচ্ছ না? আপনি ভনিতা না করে আগে বলুন এগুলো এখানে কি করছে? আমি কি করে জানবো? আমিও তো রীতিমতো অবাক। আপনাকে এতগুলো শাড়ি কে কিনতে বলেছে? আমার এখনো কতগুলো শাড়ি পরে রয়েছে, ওগুলো পরতে পরতে বছর পেরিয়ে যাবে। তো কি হয়েছে, তাই বলে আমি নিজের ওয়াইফকে কিছু দিতে পারবো না? এরকম কথা কোনো ইতিহাসে লেখা আছে মাই ডিয়ার ওয়াইফ? দিয়েছেন ঠিক আছে, তাই বলে এতগুলো শাড়ি? আসলে আমি জানতাম না তোমার কোন রং ফেভারিট, সো বুঝতেই পারছো, তাই 2-1টা বেশি এনেছি। যদি পছন্দ না হয় বলো, তোমায় নিয়ে আবার শপিং মলে গিয়ে নিউ কালেকশন দেখিয়ে আনি। হয়েছে, আর লাগবে না। আপনি বসুন, আমি কফি আনছি। আর বাবা মায়ের ঘরে চা দিতে হবে। ঠিক আছে, কিন্তু ছাদে এসো আমার কফি নিয়ে। আর তোমার জন্য 1 কাপ এনো, দুজনে বসে একটু আড্ডা দেওয়া যাবে। কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, নিয়ে আসবো। এই বলে মেঘ নিচে চলে যায়। মেহতাব ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যায়। তাদের বাড়ির আশেপাশে কোনো বিল্ডিং বা দালান নেই। তাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ফল ফুলের গাছ আছে, ফাঁকা মাঠ, আর কিছু দূরে অনেক সুন্দর একটি পার্ক আছে। তাদের বাড়ির ছাদ থেকে দূর দূরান্ত দেখা যায়। মেহতাব ছাদে গিয়ে ছাদের দোলনার উপর বসে পড়ে। কিছুক্ষণ পর কেউ তার চোখে হাত দিয়ে বন্ধ করে দেয়। সে ভাবে হয়তো মেঘ এসেছে, তাই সে হাতটা চোখ থেকে সরিয়ে জড়িয়ে ধরতে যাবে। তখনই খেয়াল করে এটা মেঘ নয়, বরং টিনা। টিনাকে দেখে মেহতাব বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? চিল, এখানে আমি এমনি এসেছি। আসলে আগের দিনের জন্য আমি সরি বলতে এসেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি ভীষণ অনুতপ্ত। ওকে, বাট দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এরকম বিহেভ আরেকবার করলে তুই তোমার লাস্ট চান্সও হারিয়ে ফেলবে। নাও গো ফ্রম হিয়ার। থ্যাঙ্কস আমায় ক্ষমা করে দেওয়ার জন্য, বাই। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। যাবার পথে মেঘের সাথে দেখা হয়। টিনা মেঘকে দেখে একটি হাসি দিয়ে চলে যায়। মেঘ তার দিকে বেশি গুরুত্ব না দিয়ে ছাদে চলে যায়। আজ ছাদ আলোয় পরিপূর্ণ। আজ পূর্ণিমা। ছাদে উঠেই মেঘ মেহতাবকে স্পষ্ট দেখতে পায়। সে কফির মগ নিয়ে একটি মগ মেহতাবের দিকে এগিয়ে দিল। মেহতাব মগটা নিয়ে মেঘকে ইশারায় বসতে বলল, তাই মেঘও দাঁড়িয়ে না থেকে মেহতাবের পাশে বসে পড়ল। মেহতাব কফির মগে একটা চুমুক দিয়ে বলল,
মেঘ, তোমার তো পড়াশোনা শেষ, তো কি হতে চাও বা স্বপ্ন কি? মেহতাবের কথায় মেঘ কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, এখনো কি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, মানে চান্স আছে? এই কথাটা বলার সময় মেঘের চোখ খুশিতে জলজল করে উঠল। মেঘের কথায় মেহতাব চাঁদের আলো মিশ্রিত একটা হাসি দিয়ে বলল, কেন পারবে না? অবশ্যই পারবে। মেহতাবের কথায় মেঘ যেন চাঁদ হাতে পেয়ে গেল। খুশিতে গদগদ হয়ে মেহতাবকে জড়িয়ে ধরল আর বলে উঠল, আই লাভ ইউ মেহতাব। এই কথা বলার পর মেঘ নিজেই থতমত খেয়ে গেল। ইতস্তত বোধ করে বলল, আসলে মুখ ফসকে বের হয়ে গেছে। মা আমায় ডেকেছিলেন ডিনার সার্ভ করার জন্য। আমি নিচে যাই, আপনিও নিচে খেতে আসুন। এই বলে মেঘ মেহতাবকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে